ভাই 3 মাস পরে আমি কত টাকা আয় করতে পারবো? মানে ম্যাক্সিমাম মানুষের এই কোয়েশ্চেনটা থাকে। আমি ডেইলি $7,000 অ্যাড চালাতাম, ডেইলি $7,000। কোম্পানি ব্র্যান্ডিং এর সাথে সাথে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনকার অ্যালগোরিদম এমন যে আপনি একদিন কাজ করেন 20 দিন বসে থাকলেন হবে না। মানে আপনার যদি অভ্যাসটা এমন হয়, ধরে নেন যে এটা আমার হবি, তাইলে এটা ক্যারিয়ার হবে না। এটা সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, এটা আমি বলবো। তো সেটা লেখালেখি এবং অবভিয়াসলি এখনকার প্রেক্ষাপট আপনাকে বলতেও শিখতে হবে। নট নেসেসারিলি হ্যাভ টু বি লাইক এ ফরেনার। আমারও যে অ্যাকসেন্ট বিদেশির মতো, বিষয়টা এমন না। হ্যাঁ, বাট আপনি কনভে করতে পারেন আপনার মেসেজ, এতটুকু আপনার শেখা লাগবে, জানা লাগবে। আর আমাদের ক্ষেত্রে কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে পার্টিকুলারলি যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি দেখবেন শপিফাই ডেভেলপারদের নেটওয়ার্ক আছে, সেলারদের নেটওয়ার্ক আছে, তারা মিট আপ করে, কনফারেন্স করে। আপনার জায়গা থেকে যদি ফ্রিল্যান্সার বলি বা যদি এন্টারপ্রেনার যারা আছে, তাদের আসলে এই কমিউনিটি এঙ্গেজমেন্টটা কতটুকু হওয়া উচিত বা আপনার জায়গা থেকে কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি বলেন? হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোলজির আজকের এপিসোডে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ একজন গেস্ট, যিনি ডেভেলপমেন্ট কমিউনিটিতে বেশ পরিচিত একজন মানুষ, মিজানুর রহমান মিজান ভাই, যার কাছ থেকে আমরা আজকে ডেভেলপমেন্ট অন টপ অফ দ্যাট ইন্টারেস্টিংলি আমরা আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। আমাদের মাঝে সবসময় প্রশ্ন আসে, ভাই ডিজিটাল মার্কেটিং থেকে কাউকে নিয়ে আসেন। সো ইন্টারেস্টিংলি মিজান ভাই ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করছেন। সো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সো সঙ্গেই থাকুন। মিজান ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ ফর কামিং। আর যেটা হয় শুরুতে আমি যে সবাইকে একটা কোয়েশ্চেন করি যে আমাদের সবারই একটা স্টোরি থাকে আমাদের ক্যারিয়ার শুরুর ক্ষেত্রে, স্পেশালি লাইক ফ্রিল্যান্স দিয়ে যাদের শুরু। সো আপনারও আছে। আমি শুরুতেই যদি আমাদেরকে একটু নিজের পরিচয়ের পাশাপাশি একটু স্টোরি ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে শেয়ার করতেন। ওকে, আমি মিজান। আমার মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, বাট আমি ব্রন অ্যান্ড সেটেল হচ্ছে চট্টগ্রামে, আমাদের ওখানে বাড়ি আছে। এবং আমি হচ্ছি একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ আমি সিএসসি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ড্রপ আউট, মানে কমপ্লিট করা হয় নাই। এবং আমার একটা স্কলারশিপ ছিল পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা নেটওয়ার্ক সিকিউরিটির উপরে। আমার প্রোগ্রামিংটা স্টুডেন্ট লাইফ থেকে ভালো লাগতো, যার ফলে যখন ইউনিভার্সিটির সময় থেকে আমি প্রোগ্রামিং ক্লাবগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম, অ্যান্ড আমার নলেজটা শেয়ার করতে ভালো লাগে। তো আমি যখন স্টুডেন্ট থার্ড ইয়ার থেকেই আমি ফ্রিল্যান্স করা শুরু করি, প্রথমে লোকাল মার্কেটে। দেন আফটার গ্র্যাজুয়েশন আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের চিটাগং ক্যাম্পাস, অর্থাৎ ইউআইটিএসের ওখানে লেকচারার হিসেবে জয়েন করি। 1.5-2 বছরের মতো ওখানে ছিলাম। এরপরে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য একটু দেশের বাইরে যাই, অ্যান্ড দেন আপনার এরপরে এসে ফ্রিল্যান্স করা শুরু হয়। তো এটা হচ্ছে ইন এ নাটশেল ফ্রিল্যান্স পর্যন্ত আমার জার্নি। তো আস্তে আস্তে আমরা আরো অবশ্যই। আচ্ছা, এই যে যেটা বললেন যে আসলে ফ্রিল্যান্স, রাইট? ফ্রিল্যান্সিং আপনি কত বছর করেছিলেন? আমি জানি যে এখন আপনি এন্টারপ্রেনার, আপনার টিম আছে। যদি সেটা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে চিন্তা করি, লোকালটা যদি কাউন্ট করি, সেক্ষেত্রে 2008। অ্যান্ড আমি যদি মার্কেট প্লেসের কথা বলি, 2011 সাল থেকে মোটামুটি মার্কেট প্লেসে কাজ করা হয়। তো প্রথমে আমার শুরু হয় ইল্যান্স, তারপর কিছুদিন ফ্রিল্যান্সারও টুকিটাকি কাজ করা হয়েছে। আফটার দ্যাট ওডেক্স, যেটা আপওয়ার্ক হয়ে গেছে আর কি। তো 16 সাল পর্যন্ত আমি মোটামুটি করা হয়েছে আর কি ইন মার্কেট প্লেস, বাট নট অ্যাজ এ ফুল টাইম। কারণ হচ্ছে লাকিলি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমার সাথে একটু বিদেশিদের সম্পর্ক ভালো ছিল। তো আমি মোটামুটি ওদের সাথে কমিউনিকেট করতে পারতাম লাকিলি। তো আমার কিছু কিছু ক্লায়েন্ট ছিল, তো যারা আসলে ইভেন মার্কেট প্লেস যখন আমি ভালো করে বুঝি না, তখন থেকে ওই টুকিটাকি আমার কিছু প্রজেক্ট বা কাজ ছিল। আমার ইউনিভার্সিটি টিচাররাও হেল্প করছেন এসব বিষয়ে, ওনারাও ম্যানেজ করে দিতেন। তো যার ফলে ওভাবে আমার কাজ থাকতো। বাট স্টিল আমি মোটামুটি আপনার আপওয়ার্কে টপ রেটেড ছিলাম যখন আমি মার্কেট প্লেসে কাজ করা একদম কিছুটা বন্ধ করে দেই। তো তারপর মোটামুটি একটা ভালো রেভিনিউ আসছে, যেটা গুড ইনাফ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে যেটা বললেন যে অন অ্যান্ড অফ ফ্রিল্যান্সিং, এটা তো পুরো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা? নট নেসেসারিলি। মানে ইন্টারেস্টিংলি আমার প্রথম ফ্রিল্যান্স জবটা হচ্ছে রাইটিং, মানে কন্টেন্ট রাইটিং। আমি আমার ক্লায়েন্টের নাম ছিল কাপিল জ্যাকিসন, অস্ট্রেলিয়ান, অর্থাৎ ইন্ডিয়ান বংশোদ্ভূত। তো আমি যখন প্রথম বিটটা করি, অনেক বিট করি আর কি, তো প্রথম কাজটা আসে যে আমাকে কন্টেন্ট রাইট করতে হবে। অ্যান্ড আমি তখন
এটা হচ্ছে 2011 ওর 12, একজ্যাক্ট ডেটটা মনে নাই, মানে যেটা 11ই মোস্ট প্রবাবলি লাস্টের দিকে, মার্কেট প্লেসের প্রোফাইলে বোঝা যাবে আর কি, ডেটটা মনে নেই। তো আমি যখন বিট করি, তো আমি ওনার দুটা আমি জবে বিট করি, একটা হচ্ছে ওনার একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে হবে, আর একটা হচ্ছে কন্টেন্ট রাইটার। তো সামহাও সে আমাকে কন্টেন্ট রাইটিংটার জন্য পিক করেন, অ্যান্ড পার আর্টিকেল আমাকে ধরেন 200-300 ওয়ার্ডের হবে। ওনার একটা নিউজ টাইপের ব্লগ ছিল, ওখানে মানে মার্কেটাররা, তারপরে এসএমই বিজনেসগুলো কিভাবে বিজনেস গ্রো করবে ওই টিপসগুলো লিখতে হবে। আচ্ছা আচ্ছা। তো ওইটা আমি লিখতাম। তো আমাকে মানে প্রত্যেকটা আর্টিকেল লেখার জন্য $5 করে দিত তখন। তো ওইটা মোটামুটি আমি তার জন্য প্রায় 120টা বা 125টার মতো আর্টিকেল লিখি। তো ওইটাই হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ক। আচ্ছা, so you have a diverse Exactly, হ্যাঁ। career, article writer, development and of course digital marketing. আমরা পুরোটা কভার করব। এরপরে আপনি ইন্টারেস্ট গ্রো করলেন হচ্ছে ডেভেলপমেন্টে। সো মানে আমি তো যেহেতু প্রোগ্রামিং এর সাথে ইনভলভ ছিলাম এবং ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি করতাম, তো যেটা হলো যে বেশিরভাগ আমি বিট করা শুরু করি এরপরে আসলে জুমলা বেস প্রজেক্টে, দেন ওয়ার্ডপ্রেস, কারণ এগুলো তো আপনার কাস্টমাইজেশন ইজি, অ্যান্ড আমার ডিজাইন ভালো লাগতো, অর্থাৎ ফ্রন্ট এন্ড। তো যার ফলে আমি থিম ডেভেলপমেন্টের সাথে ইনভলভ ছিলাম। তো আমার কাছে ডিজাইন টুইকিং করা খুব ভালো লাগতো। তো এই ধরনের জবগুলোতে বেশি করা হতো। তো যখন দেখতাম যে আসলে ফ্রিল্যান্স ক্যারিয়ারটা তো এমন সব আপনার যদি একটা লং টার্ম কোনো একটা ভালো ক্লায়েন্ট থাকে ওয়েল, বাট যখন কাজ থাকে না, আপনার যদি মাল্টিপল স্কিল থাকে, তখন আমি দেখা যেত আমি হয়তো পাচ্ছি না ডেভেলপমেন্ট জব, তখন আমি হয়তো কন্টেন্ট রাইটিংয়ের জন্য বিড করলাম, অ্যাপ্লাই করলাম। তো এইভাবে আর কি হয়ে যেত। এবং আরেকটা যেটা শেয়ার করি নেই, সেটা হচ্ছে আমি আপনার শখ করে 2008-9 সাল থেকেই ব্লগিং করতাম। অ্যান্ড প্রথম একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে সেলফ ক্লিকিং করে উড়াইও দেওয়া হয়েছে, মানে বন্ধু বান্ধব মিলে শুরু করছিলাম ভার্সিটিতে আমরা। ওটার নাম ছিল E4UBD, মানে আমাদের কনসেপ্ট ছিল এভরিথিং ফর ইউ বাংলাদেশ, অর্থাৎ আমরা বাংলাদেশের ইয়া হইতে চাইছি। তো আমরা যখন দেখলাম অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিরেক্টরি, হ্যাঁ, তো দেন দেখলাম যে ওয়েল এক একটা ক্লিকে 10 সেন্ট, 5 সেন্ট, 12 সেন্ট পাওয়া যায়। তো স্টুডেন্ট লাইফ মাথায় যায় আসে আর কি। ভাবলাম যে আমাদের ভার্সিটির সবাইকে তো আমরা বলতে পারি, তো আমরা নিজেরা সেলফ ক্লিকিং এর বিষয়টা এমন না। তো আমাদের ল্যাবের সবাইকে বললাম যে আমাদের সাইটটা দেখো এবং দু একটা অ্যাড দেখো। তো এইভাবে করার পরে তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ব্যান হয়। তো মানে এইভাবে ঠেকে ঠেকে আমার শেখা হয়েছে বিষয়গুলো আর কি। তো আমি ব্লগিংটা শুরু করাতে লেখালেখিতে হাত চাট ছিল, এই জন্য আমি লেখালেখির পোস্টও বিট করতাম। এবং যেহেতু ব্লগিং করতে হবে, আপনার সাইটটা র্যাঙ্ক করতে হবে, এই ক্ষেত্রে তখন এসইও চলে আসে মাথায়, যে কন্টেন্টটা ভালো করে র্যাঙ্ক করতে হবে, সার্চ ইঞ্জিনে মানুষ দেখতে হবে, আদারওয়াইজ তো এটার আসলে ভ্যালু নাই। হ্যাঁ, প্রথম হয়তো শখে লিখতাম, যখন বুঝলাম যে এখান থেকে টাকা পয়সা আয় করা যায়, তখন মানুষ কি চায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু হলো। তো এসইও মাথায় আসলো। এবার এসইও আসলে এসইওর তো অনেক রকমের বিষয় আসলে থাকে, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও। তো আমি এগুলো আসলে আমার অনেক গুরু, আবার ওইভাবে কোনো গুরু নাই। তো আমি অনেক ব্লগ পড়তাম তখন থেকে, আমার পড়ার প্রচুর অভ্যাস, ইভেন এখনও অনেক আমি বই পড়ি সময় পেলে, এবং ভিডিও কন্টেন্ট কনজিউম করি। তো আমি প্রচুর ব্লগ পড়তাম। দেন আপনার ওখান থেকে আমার শেখা, তো যেটা পড়তাম আমি সেটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করতাম। তো কোনোটা ফেল করতো, কোনোটা করতো না। এভাবে আমি এসইওর একটা আমার মোটামুটি একটা বেসিক নলেজ হয়ে যায়, অথবা প্র্যাকটিক্যাল নলেজও বলতে পারি। হয়তো তখন আমি টার্ম ওয়াইজ জানতাম না, বাট কাজগুলো চালাই নিতাম। তো ওইভাবে আমার লেখালেখিটা চলে আসে। যেহেতু আমি আবার আপনার আমার ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং মানে ফার্স্ট আমি, আমার একাডেমিক রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। এবং আরেকটা যোগ করি, আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম, যেটাকে অনেকে প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রবলেম সলভিং বলে। তো আমি যখন ওটা মানে গ্র্যাজুয়েট হই, আমি আমাদের চিটাগংয়ের মধ্যে সোলো কন্টেস্টিংয়ের মধ্যে টপ সলভার ছিলাম আর কি। হ্যাঁ, এবং আমি একটা আছে টপ কোডার নাম একটা প্ল্যাটফর্ম, এটা আমাকে ইন্ট্রোডিউস করে দেয় আমাদের সোহেল হাফিজ ভাই, অনেকে হয়তো চিনবেন, ইস্ট ওয়েস্টে পড়তেন, এখন আমেরিকাতে আছেন। তো সোহেল হাফিজ ভাই আমাকে এই কন্টেস্ট প্ল্যাটফর্মের সাথে করে, ওখানেও আমি ইয়েলো লেভেল পর্যন্ত কোডার হয়েছিলাম আর কি, এটা হুইচ ইজ দ্য গুড ওয়ান আর কি। তো আমার নলেজগুলা একটু মানে যেটা করবো একটু ভালো করে করবো, মানে আমার গোলটা সবসময় এটা থাকে, যেন আমার নলেজ যতটুকুই থাকবে এটা যেন কনক্রিট একটা
সলিড ফাউন্ডেশনটা থাকে। গুড মানে আপনি ইন্টারেস্টিংলি আমি একটা জিনিস অবশ্যই আমি সবার মধ্যেই দেখি যারা বেশ সাকসেসফুল এবং আর্লি স্টার্টার যে খুব সেলফ লার্নার থাকে, এবং আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি যেটাই করেছেন সেটা নিজে শিখে এটা ইমপ্লিমেন্ট করা। ইনফ্যাক্ট আপনি যে সাইটের কথা বললেন, যেহেতু ব্যাক দেন ইউনিভার্সিটি লাইফে ওইভাবে ইনভেস্ট করা টাকাও ছিল না যে এসইও ম্যানেজার হায়ার করো বা কোম্পানি দিয়ে কাজ করো বা হোয়াটএভার, ওই ইনভেস্ট করাটা সম্ভব ছিল না। সো নিজেই আসলে ফিগার আউট করে এগুলো ট্রাই করা। অ্যান্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অফকোর্স ইট সিমস লাইক এ ভেরি ট্যালেন্টেড গাই, সো এই কারণেই হয়তো আপনার জিনিসগুলো শেখা বা এক্সপেরিমেন্ট করাটা খুব ইজি। জি, আর একটা আমি তো আসলে চিটাগাং থেকে, তো আমরা কম্পারেটিভলি ওই সময় এটাতে অনেক পিছিয়ে ছিলাম কম্পেয়ার টু ঢাকা। এটা অবভিয়াসলি এখনো বাংলাদেশের মানে কেন্দ্রবিন্দু ঢাকা, অনেস্ট। তো আমার যে অভ্যাসটা ছিল, আমার ধরেন একটা জিনিস সে শিখতে হবে, এটার জন্য আমার রিসোর্স পারসন ঢাকা আছে, উনি ঢাকার এই কোনায় এই চিপায় আছে। আমার মাইন্ডসেট ছিল আমি ওখানে যেতে হবে, ওনাকে আমার মানে খুঁজে বের করতে হবে এবং আমি পিচ করতে হবে আই এম ওয়েল কেপাবল, যে আমি এটা এইভাবে ট্রাই করছি, এটা হচ্ছে না, ক্যান ইউ হেল্প মি। তো আমি ওইভাবে আমার কোয়েশ্চেনটাকে ফরমেশন করে তাদের কাছে রিচ আউট করতাম, যার ফলে আমাকে ওনারা খুব কেয়ার করে ওই জিনিসগুলো শেখাতো। তো আমি ওইভাবে আবার ব্লেসড, মানে আমি নিজে হয়তো সার্চ করছি যে আমার রাইট পারসনটা কে হবে, আমি এটা ট্রাই করছি, দেন আমি এই অবস্ট্যাকলগুলো পেলাম। আফটার দ্যাট আমি ওই পার্সনটাকে রিচ আউট করি ইন এ গুড ম্যানার অর ইন এ গুড ওয়ে, দেন লাকিলি ওনারা আমাকে হেল্প করছেন। যেমন সোহেল হাফিজ ভাইয়ের কথা বললাম, আরেকজনের কথা বলতে জানে আলম জান ভাই ঢাকা ইউনিভার্সিটির, উনিও আমেরিকাতে আছেন। তো ওনাদের ইম্প্যাক্ট আমার লাইফে অনেক বেশি, যদিও ওনারা হয়তো জানেন না বা ভুলে গেছেন অনেক আগের কথা, কারণ অনেক ব্যস্ত, বাট ইম্প্যাক্টফুল। আবার আমাদের কমিউনিটির আরেক মিজান ভাই আছেন, তো ওনাদের ওই সময়টাতে আমাকে মেন্টরিং করার জন্য অনেক ভূমিকা আছে। ইভেন মিজানের তো অভাব নাই আমাদের কমিউনিটি। এটা হচ্ছে ইনফরমেটিক্স এবং ওই যে আপনার টেলেনরে ছিলেন আমাদের সেই মিজান, সিনিয়র মিজানুর রহমান রুবেল ভাই। আবার আপনার আমাদের ওমর আল জাবির মিশো ভাই, যিনি এখন যে কাহাফের সাথে যুক্ত আর কি। তো ওনারও শুরুর দিকে আমি ওনাকেও রিচ আউট করছি, মানে যখন উনি পেজ ফ্লেক্স করেন 2004 and 5 এর দিকে আর কি, যখন আমি আর্লি ইউনিভার্সিটিতে ছিলাম। তো আমার এই মেন্টালিটিটাও ছিল যে আমার প্রয়োজনে আমাকে রিসার্চ করতে হবে, অ্যান্ড রাইট পার্সনের কাছে প্রয়োজনে আমাকে যতক্ষণ না আমি ইন এ গুড ওয়ে ওনার থেকে হেল্পটা পাচ্ছি আমি লেগে থাকার টেন্ডেন্সি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, কারণ হচ্ছে যে এটা হচ্ছে একদম নতুনদের জন্য যারা দেখছেন এখন পর্যন্ত। আমি এই জিনিসটা খুব বেশি ইন্সপায়ার করবো, কারণ আমাদের ক্ষেত্রে এখন যেই নতুন যেই প্রবলেমগুলো করে সেটা হচ্ছে যে কাউকে রিচ আউট করতে হলে, যেমন আমাকে প্রচুর ইনবক্সে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, মানে এই ভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন বা কোনো হেল্প চান, আসলেই পাওয়া সম্ভব না। সো উনি যেটা বললেন যে প্রিসাইসলি আপনার যেটা দরকার এবং আপনার ওই বিষয়ে হেল্প করতে পারবে এমন কাউকে খুঁজে বের করে তাকে সুন্দর করে লিখে পুরো বিষয়গুলো আপনার কেন রিচ আউট করেছেন, কী ধরনের সমস্যা আপনার আছে এবং কী সলিউশন আপনি চাচ্ছেন, তাহলে হয় কি যে আপনি খুব তার এই যে মানে গাইডেন্স বা হেল্প যেটাই আমরা বলি, এটা পাওয়াটা খুব ইজি হয়ে যায়। সো আমার মনে হয় এইটা আপনাদেরকে ফলো করা উচিত। তারপর ভাই আমরা নেক্সট যেই টপিকটা, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, বিকজ আমার চ্যানেলে টিকটকে হোয়াটএভার প্রচুর কমেন্ট আসে, ভাই একটা ডিজিটাল মার্কেটারকে যদি নিয়ে আসতেন, বিকজ ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রচুর স্ক্যামও হচ্ছে, যার কারণে আমার মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলাটা খুব জরুরি এবং ডিজিটাল মার্কেটিং বিষয়টা মানুষের কাছে একটু ক্লিয়ার করা দরকার। কারণ ডিজিটাল মার্কেটিং বলতে যেমন নেটওয়ার্ক মার্কেটিং, হ্যান ত্যান, এগুলো অনেক কিছু করে প্রচুর স্ক্যাম হয়। ইনফ্যাক্ট আমার ইউটিউব যেই টিকটক যে চলে, এখানে আমি প্রতিনিয়ত কমেন্টস পাই যে বাবা মার, মানে আমি ফ্রিল্যান্সিংয়ে সফল, বাবা মার দোয়াতে অনেক ভালো করছি, আমার কি ভালো ইনকাম করছি, আপনারা যদি চান আমি সাহায্য করতে পারি। এই সেম টাইপ কমেন্টস প্রত্যেকটা ভিডিওতে অসংখ্য মানুষ এসে করে, কারণ হচ্ছে তারা ওই যে রেফার করে কোনো একটা হচ্ছে ট্রেনিংয়ে পাঠায় ওখান থেকে টাকা নেয়, এইরকম একটা স্ক্যাম। মানে এই প্লাস আপনি তো জানেন যে ডিজিটাল মার্কেটিং আমি ফোন কল করে প্রচুর স্ক্যাম হচ্ছে। তো আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের কথা বলাটা খুব জরুরি, এবং আমি জানি যে আপনি একজন বেশ সফল একজন ডিজিটাল মার্কেটার, অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করেছেন। সো আমাদেরকে যদি একটু ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো, আমি জানি যে স্পেসিফিকলি অনেক কিছু আছে, বাট আপনার জায়গা থেকে কতগুলো বিষয় নিয়ে যদি আপনি একটু কথা বলছেন।
থ্যাংক ইউ। আচ্ছা, আমি অলওয়েজ কিন্তু আমাকে বলি হচ্ছে আমি একজন শখের মার্কেটার, যেহেতু আমার প্রাইমারি স্কিল সেট বা এক্সপার্টিস হচ্ছে প্রোগ্রামিং, এবং যেহেতু আমি যে ব্লগিং করতাম যার ফলে আমার প্রত্যেকটা জিনিস শিখতে হয়, তো যার ফলে আমি শখের মার্কেটার বলি। বাট মানে শখের কাজটা মানুষ ভালো করার ট্রাই করে, এবং তো আমি আসলে একটা করে ইমপ্লিমেন্ট করে শিখছি। আসলে মার্কেটিং, ডিজিটালের আগে আমি মার্কেটিং নিয়ে বলতে চাই। তো মার্কেটিং মানে হচ্ছে কোনো কিছু আসলে প্রমোট করা আর সেল করার মতো একটা স্কিল থাকা লাগবে। তো রেগুলার যে ট্রেডিশনাল মার্কেটিংটা ছিল সেটাকেই কাইন্ড অফ ডিজিটাল ফরম্যাটে নিয়ে আসলেই সেটা ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মিডিয়া তো আসলে প্রথমে আমরা যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হই, তো ফার্স্টে আমাদের ছিল ওয়েবসাইট, দেন আমরা ইমেল চেক করতাম, দেন এখন আমাদের সেটার সাথে ভিডিও কন্টেন্ট যুক্ত হয়েছে, এবং যেটা একটা গুড মিডিয়াম। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর এবং অনেকগুলো ক্ষেত্র আছে, তার মধ্যে যার যেটা ভালো লাগে, যেমন হতে পারে সেটা মিডিয়া বাইং হতে পারে, মানে আমরা বিজ্ঞাপন দেখি টেলিভিশনে, তো ওই টেলিভিশনের বিজ্ঞাপনটাকেই আপনি যখন ডিজিটাল মিডিয়ার জন্য করবেন, সেটা হতে পারে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অথবা ভিডিও প্ল্যাটফর্ম, তখন আপনার সেটা যখন ওটা অ্যাডভার্টাইজমেন্ট পদ্ধতিতে হচ্ছে, সেটা আমরা টেলিভিশনের ক্ষেত্রে হয়তো টাকা দিয়ে করতে হচ্ছে, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি কিছু কিছু মার্কেটিং অর্গানিক্যালি উইদাউট টাকা পয়সা আপনার স্কিল দিয়ে করতে পারতেছেন, নলেজ দিয়ে করতে পারতেছেন অর্গানিক্যালি, যেটাকে আমরা অর্গানিক মার্কেটিং অনেকে বলে, বা অনেকে বলে যে আমি আমার ট্রাফিক অ্যান্ড আদার থিংস অ্যান্ড এভরিথিং অর্গানিক্যালি হয়েছে, আমি পয়সা খরচ করি না। তো এরকম অনেকে বলে যে আমার অডিয়েন্স বেস থেকে বা আমার কোয়ালিটি থেকে এই জিনিসটা আসছে, তো এরকম একটা মার্কেটিং হয় ডিজিটালের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ধরেন পেইড করে, আমি বলছি এখন ডিজিটাল মার্কেটিংয়েরই একটা অংশ মিডিয়া বাইং, অর্থাৎ যেটাকে পেইড অ্যাডভার্টাইজমেন্টও অনেকে বলে, কারণ এগুলো অনেক রকম টার্মস নিয়ে চলে যেটা আপনার বুঝতে সহজ হয়। তো অর্থাৎ পেইড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন যেগুলো হয়, এটা মূল টার্মসটা বেসিক্যালি ইউজ হয় বেশি মিডিয়া বাইং। হয়তো আমার চেয়ে ভালো বলতে, মিডিয়া বাইং আমাদের অডিয়েন্সের জন্য একটু টাফ হয়ে যাবে, অর্থাৎ অ্যাড দেওয়া সোজা বাংলা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করা। তো এইটাও কিন্তু একটা বড় একটা ডিজিটাল বা একটা সেক্টর হতে পারে। তো নট নেসেসারিলি আপনি সব কিছুতে এক্সপার্ট হতে হবে এমন না আপনার, বাট আমি আবার এটাও বলি যে একজন এমবিবিএস ডাক্তারের কিন্তু ইনিশিয়ালি সব কিছু একটু পড়তে হয়। আবার আমরা যারা সিএসসি পড়ছি আমাদের ইনিশিয়ালি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কিছু সাবজেক্ট পড়া লাগছে, লাইক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস যেটা সিভিলের রিলেটেড, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সাবজেক্ট আমাদের পড়তে হয়, দেন আমাদের ইকোনমিক্স পড়া লাগছে, আমাদের ম্যাথ পড়া লাগছে, আমাদের কেমিস্ট্রি পড়তে হয়েছে, অ্যাকাউন্টিং পড়া লাগছে। তো এই নলেজগুলো আমাদের প্রয়োজন, বাট আই এম নট গোয়িং টু বি দ্য এক্সপার্ট অফ দিস পার্টিকুলার সাবজেক্ট অর দ্যাট পার্টিকুলার থিং। হয়তো আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা পার্টিকুলার জিনিসের উপরে এক্সপার্ট হবো আর একটা স্পেশালাইজেশন করব। তো আমাদের এখানে যে প্রবলেমটা হয় ইনিশিয়ালি সবাই আসলে ওই লোকটার দিকেই চলে যায় যে এই জায়গাটাতে বোধহয় অমুক ভাই একটু ইনকাম বেশি করছেন, বা অমুক ভাই আমার কেউ একজন বললো যে আপনি এইটা করে এই এত $1000 ইনকাম করে নিউজ হয়ে যাচ্ছে। এবং হয়তো আমি এটাকে খারাপ বলবো না, হয়তো ধরেন আমাদের বিভিন্ন জায়গা থেকে পাবলিক, প্রাইভেট, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা হয়তো প্রমোট করে যাচ্ছি বিষয়গুলোকে, যার ফলে আসলে রং মেসেজটা অনেক সময় চলে যায়। তো যেটা হয় মানুষ ওই টাকার পিছনে ছুটে, বিকজ আমরা অ্যাজ এ টিয়ার 3 কান্ট্রি আমাদের একটু টাকার প্রতি একটা ফ্যাসিনেশন বা নিড আছে, নেসেসিটি আছে আমি বলবো, বাট এটা খারাপ বলছি না, বাট প্রথম ফোকাসটা ওদিকে চলে যায়। রেদার দেন প্রথম ফোকাসটা থাকা উচিত যে আমি মার্কেটিংয়ের মোটামুটি একটু সারফেস লেভেলের প্রত্যেকটা জিনিস নিয়ে একটু জানবো, কি কি সেক্টর হইতে পারে। যেমন অর্গানিক মার্কেটিং বললাম, সেক্ষেত্রে আমার এসইও জানতে হতে পারে। এটা কিন্তু পার্ট অফ ডিজিটাল মার্কেটিংয়েরই একটা ওভারঅল জায়গার একটা অংশ, বাট এটা একটা ক্যারিয়ার। দেন আমি যে মিডিয়া বাইং বললাম, এই যে দেখেন ফেসবুক, যদি কেউ ফেসবুকের অ্যাডের এক্সপার্ট হতে পারে, তার কিন্তু ধরেন অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করার জন্য এবং কষ্ট হবে না যদি সে ভালো করে জানে। কারণ ব্রেড আর বাটার বলতে আমি জাস্ট আপনাকে বলবো, আচ্ছা আমি কত টাকা পর্যন্ত ধরেন একটা বেসিক একজন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে, সেই ধরেন বাংলাদেশেই বসে কাজ করে, এবং আমি আমারটাই বলি, আমি যখন হেল্প করতাম, এই মুহূর্তে আমি
মানে মিডিয়া বাইং রিলেটেড কাউকে হেল্প করছি না, বিকজ আমি আমার বিজনেসগুলোতেই সময় দিচ্ছি একটু বেশি। তো আমি যখন করতাম, আমি ডেইলি $7,000 অ্যাড চালাতাম, ডেইলি $7,000। আমি একটা অস্ট্রেলিয়ান কোম্পানির জন্য করতাম, অস্ট্রেলিয়ান ডলার, নট বাংলাদেশি ডলার। তখন আবার সরি, নট বাংলাদেশি না, US ডলার। তো তখন আবার US ডলার চেয়ে অস্ট্রেলিয়ান ডলারের প্রাইসটা একটু বেশি ছিল, $80 করে ছিল। এটা 2010-11 কথা বলছি আমি। হ্যাঁ, তো আমি তখন $7,000 ক্যাম্পেইন রান করি আউটসাইড অফ মার্কেট প্লেস। তো সেইটা আপনার ফেসবুক অ্যান্ড গুগলের তাদের টোটাল ডেইলি স্পেন্ডিং বাজেট ছিল, এবং তাদের ডেইলি সেখান থেকে প্রায় আপনার $10-12,000 রেভিনিউ আসতো আর কি, সেল আসতো তাদের ই-কমার্সে। তো মার্কেট প্লেস হিউজ। এবং আমি বাংলাদেশে এমনও লোক যে আমাদের দেশে আছেন, আমার সাথে পরিচয় আছে, তারা ডেইলি প্রতি মাসে $1-1.5 লাখ অ্যাড দেন, এবং এটা দেয় ফর দেয়ার ক্লায়েন্ট। হ্যাঁ, এখন সেখানে তার এজেন্সি হয়তো $7,000-8,000 চার্জ করতেছে ফর দিস সার্ভিস ওভারঅল এই কাজটা করার জন্য। সো ইটস এ হিউজ মার্কেট। বাট ধরেন শুরু করার জন্য কেউ ইজিলি $200-700 জব পাওয়া যেতে পারে, খুব ইজিলি পসিবল করা মান্থলি, সমস্যাটাই। মানে ধরেন ভালো করে জানলো কেউ অ্যাড কিভাবে কাজ করে ওভারঅল, মানে নট নেসেসারি শুধু অ্যাড দেওয়া তো যে কেউ পারবে, কারণ ওটা তো গাইড করে, মানে অ্যাড সাইকোলজি কীভাবে কাজ করতেছে, পিক্সেল কীভাবে কাজ করে, অর্থাৎ ট্র্যাকিং, রিটার্গেট কীভাবে করতে হবে, রিমার্কেট কীভাবে করতে হবে, তারপর ফানেলগুলো কীভাবে ক্রিয়েট করতে হবে, দেন কপি, অ্যাড কপিটা খুব ম্যাটার করে। হ্যাঁ, তো এগুলা কীভাবে কাজ করে আমি পারি না, বাট আমি জানি একটা অ্যাড কপি, ইমোশনাল অর পার্টিকুলারলি ফানেলড অ্যাড কপি অনেক কিছু দিতে পারে আমাকে। তো আমি জানি যে এটা আমার এই জায়গায় আমার দুর্বলতা আছে, কার থেকে আমি সেটা দিয়ে আমি এইটাকে করে ফেলতে পারবো। এই ওভারঅল যখন জিনিসটা একজন কেউ শিখতে পারবে, অ্যাড যদি দিতে জানে, তাকে আমার মনে হয় না যতদিন মার্কেট প্লেস আছে, আই মিন সোশ্যাল মিডিয়াগুলো আছে অ্যান্ড মার্কেট প্লেসও আছে, এই কাজ থাকবে। কারণ ফিউচারে আপনার যেমন দেখেন আমাদের রিচ কমে গেছে, কিন্তু সামহাও বড় বড় কোম্পানিগুলো তো সেল ধরে রাখছে কীভাবে, মিডিয়া বাইং এর মাধ্যমে। তো এটা একটা বললাম। দেন আসেন আমাদের এখানে এই কালচারটা নাই, যেমন ইমেল পাঠায় বলতে হয় যে ভাই আপনাকে ইমেল পাঠাইছি দেখেন। হ্যাঁ, কিন্তু উন্নত বিশ্বে ইমেল মানে ইমেল পড়ে, তারা মোটামুটি ভালোই পড়ে, এবং তারা দেখবেন যে অনেক সময় আপনি ইমেল অ্যাড্রেস চাইলে কিন্তু তারা দিবে না পাবলিক কোনো প্লেসে, বিকজ ওরা এটাকে একটা প্রাইভেট মানে পার্সোনাল থিংস হিসেবে এটাকে ট্রিট করে। তো ওরা কিন্তু প্রচুর পরিমাণে ইমেল পড়ে এবং রেসপন্সও করে। তো দেখা যায় যে যেটা বললাম অ্যাডের ক্ষেত্রে, এখন আপনি যদি একটা ইমেল লিস্ট গ্রো করতে পারেন অ্যাজ এ সোলো এন্টারপ্রেনিউর হতে পারে অর অ্যাজ এ বিজনেস, একজন ফ্রিল্যান্সার কখন আসবে? কারণ সে যখন এদেরকে সার্ভিস দিবে তখনই তো আসবে। তো যদি আপনি ভালো ইমেল মার্কেটিংটা শিখে ফেলতে পারেন, আপনি কিন্তু এই অডিয়েন্সটাকে ট্যাপ ইন করতে পারবেন। হ্যাঁ, এবং এটাকে যদি দেশেও আমার এখানে অনেকে ট্রাই করতেছে বাংলাদেশে, যে তারা ইমেল নিউজ লেটারগুলো করে। বাই দ্য ওয়ে আমার একটা নিউজ লেটার আছে, আমি এই সুযোগে বলে দিচ্ছি, আমি অবশ্য অত ইমেল পাঠাই না, আমার আমি শেয়ার করতে পারি। হ্যাঁ, আমার ডোমেইন হচ্ছে mizpress.com/newsletter। তো ওখানে আমি মাঝে মাঝে এইসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করি, এখন যে কথাগুলো বলছি আর কি। তো ট্রাই করছে এরকম বাংলাদেশে অনেকেই করে, যেমন আমাদের শিমুল ভাইয়ের একটা আছেন, ওনার একটা আছে shimul.pro/join, উনিও সুন্দর সুন্দর মানে উদ্যোক্তাদের জন্য ইমেল লেখেন। তো এই কালচারটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ গ্রো করছে। তো এই ইমেল মার্কেটিং অর্থাৎ ইমেল কপিটা লেখা, ইমেলের স্ট্রাকচারটা, অর্থাৎ এটাকে ক্যাম্পেইন বলে, এবং অটো রেসপন্ডার, কোন মেইলের পর কোন মেইল যাবে, হ্যাঁ, এইগুলো সাজানোটাও একটা ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার। তো কেউ চাইলে এদিকেও আসতে পারে। এরপরে আসলো যে ধরেন আরেকটা অংশ, যে আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, লিঙ্ক কিনতে হবে, ব্যাক লিঙ্ক কিনতে হবে, তারপরে বিভিন্ন কোম্পানি বলে আমার একটা লিড লাগবে, আমার কিছু ক্লায়েন্ট আউটসোর্স করতে হবে, আমার ক্লায়েন্টের লিস্ট প্রসপেক্ট লাগবে, প্রসপেক্ট অফ ক্লায়েন্ট। ধরেন আমার বিজনেস এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি, আপনি যেহেতু রিয়েল এস্টেটের সাথে কাজ করেন, আপনি ধরেন আমার কাছে আসলেন, এখন আপনার পার আওয়ার চার্জ আর আপনার টাইমের অনেক ভ্যালু, আমি ধরে নিচ্ছি ইভেন এটা বাংলাদেশেও কিন্তু মার্কেট আছে। ফর এক্সাম্পল আপনি চাইলে এটা হয়তো একজনকে রেখে করেন কিনা আই ডোন্ট নো, বাট একজন বিদেশি তার টাইমকে ভ্যালু করে। এখন ধরেন বললো আমার রিয়েল এস্টেট এজেন্ট, আমার একটা নতুন ই-কমার্স আসছে, এখন আমার অমুক পার্টিকুলার সিটির আর দেশের সব রিয়েল এস্টেট এজেন্টের আমার কন্ট্যাক্ট লাগবে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা লাগবে।
কেন লাগবে? বিকজ আমি আউটরিচ করব। তো এইখানে আবার চলে আসছে আউটরিচ স্পেশালিস্টের কাজ অর স্ট্র্যাটেজিস বলে, বা তো একটা টিম যে কাজটা করে তারা লিডগুলো কালেক্ট করে, লিড জেনারেশন করে, যেটা আমাদের দেশে লিড জেনারেশন বলে। এগুলো কিন্তু কমন, মানে ঘুরে ফিরে সবটার সাথে ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এবং আমি সবগুলো কানেক্ট একটু বলছি বিকজ একটা বিজনেস অর একজন মার্কেটারের প্রথমে এগুলোর সম্পর্কে একটু ধারণা থাকা উচিত, দেন সে যে কাজটা করবে, তাহলে কারণ তার তো সবার সাথে কানেক্টেড হয়েই কাজটা করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাইলে সে যখন একটু জানবে, বাট সে একটা পার্টিকুলার জিনিসে মজা পেয়ে গেল, সেটা নিয়ে কাজ করবে। তো নলেজ থাকাতে তার আর গ্যাপ নেই, তাকে কেউ ওই যে মূলা ঝুলাইতে পারবে না আর কি, বা রিজেক্ট হবে না। এবং ওই যে যেটা মানে কারো না কারো কাছ থেকে তো হেল্প নিতে হবে। সেলফ টট আমরা যারা বলি, আমরাও তো শিখছি, কোনো বই থেকে হতে পারে, কোনো পডকাস্ট থেকে হতে পারে, কোনো টিউটোরিয়াল থেকে হতে পারে, দেন সে জানবে যে আমার কোন রাইট ওয়েতে যাওয়া লাগবে। আচ্ছা, তো এই যে আউটরিচ করলো একজন, মানে লিড কানেক্ট করলো, এখন একজন তো ওই রিয়েল এস্টেট এজেন্টকে কনভিন্স করা লাগবে তুই আমার সাথে কাজ করো, ঠিক না? মানে ধরেন আউটরিচ করলো, ইন্টারভিউ, এক্স্যাক্টলি, তার সাথে এবার একটা কথাবার্তা বলতে হবে ওই জায়গায় পার্টিকুলারলি, ওইটারও একটা ক্ষেত্র আছে। এটা ইউজুয়ালি বিজনেস ডেভেলপমেন্ট যারা করেন তারা ওই পার্টিকুলার কাজটাতে একটু বেশি কাজ করেন। তো এগুলো ইন এ নাটশেল প্রত্যেকটাই কানেক্টেড ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। যখন আপনি একসাথে অপারেশনটা চালাবেন, সেটা হয়ে যায় একটা এজেন্সিগুলো সার্ভিস দিচ্ছে অথবা কেউ তার বিজনেসের জন্য করে, বাট আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার চাইলে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারেন। আচ্ছা, এটা ভেরি গুড। আপনি সব কিছুই মেনশন করলেন যে আসলে যারা নতুন এখন ডিজিটাল মার্কেটিং এ চিন্তা করছেন, এই বিষয়গুলোর ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, আপনার হতে পারে হচ্ছে আপনার বিজনেস ডেভেলপমেন্ট, অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে কোয়েশ্চেন করবো, আমি অডিয়েন্সের জায়গা থেকে চিন্তা করছি। হ্যাঁ, সো এটা আপনি যেটা বললেন সেটাতে কতগুলো বিষয় থাকে। অবশ্যই কাজ শিখতে হবে, টপ অফ দ্যাট আপনার ভালো কমিউনিকেশন থাকতে হবে, কারণ এখানে সবগুলো বিষয়ই হচ্ছে ক্লায়েন্টের সাথে কানেক্টেড, আপনার কমিউনিকেট করে। সো আমাদের যেই দেশে প্রধান যেই সমস্যা সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন অনেক দুর্বল। এখন অনেকেই আছে যেমন কাজ হয়তো করতে পারবে, শিখতে পারবে, বাট কোনোভাবে তারা কমিউনিকেট করতে পারে না। হ্যাঁ, কিছু কমিউনিকেট না করার কারণে তারা কিন্তু ফ্রিল্যান্স বলেন বা ক্লায়েন্ট হ্যান্ডলিং এই জিনিসগুলোতে ফেইল করে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই পার্টিকুলার গ্রুপ অফ পিপল যারা কমিউনিকেশনে একদমই দুর্বল, যাদের মার্কেট প্লেসে এসে চেষ্টা করে তারা ব্যর্থ, তাদের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের কোন অপশন আছে যেখানে গিয়ে তারা ক্লায়েন্ট হ্যান্ডলিং ছাড়া কাজ করতে পারে? যেমন ধরেন আপনার ইউটিউব হতে পারে বা এই ধরনের আর কিছু আছে কিনা? যে আমি একটা জিনিস ওটা করছি, সেটা হচ্ছে কন্টেন্ট, মানে ক্রিয়েশনটাও কিন্তু এখন পার্ট অফ আলাদা একটা ক্যারিয়ার হতে পারে, আর এটা মার্কেটিংয়েও কন্টেন্টটার প্রয়োজন আছে। সেটা কিন্তু আমি যেমন কন্টেন্ট রাইটিং, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এটা আমি ওখানে উল্লেখ করিনি। আপনি যেটা বললেন, ধরেন আমি কমিউনিকেশনে খুব ভালো না, বাট আমি মানে কমিউনিকেশনে একেবারে যে ভালো না, তার দিয়ে অনলাইনে কাজ করা ডিফিকাল্ট হবে, টু বি অনেস্ট। সামহাউ ইউ হ্যাভ টু কনভে ইউর মেসেজ। সেটা হতে পারে লেখার মাধ্যমে, হতে পারে থ্রু, ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে হয়তো আর্টিফিশিয়াল এআই এর ইউজ করে আপনি হয়তো সাউন্ড ক্রিয়েট করছেন, বা বিষয়টা এমন। বাট ইউ হ্যাভ টু সামহাউ নো হাউ টু রিড অ্যান্ড রাইট, হাউ টু কমিউনিকেট। হ্যাঁ, এতটুকু নলেজ থাকা লাগবে। তো ধরে নিলাম আমরা এতটুকু নলেজ আমরা গেদার করতে পারছি, তাহলে সে ফিট এনাফ টু ওয়ার্ক। এখন যার এই স্কিল নেই তাকে ফার্স্ট অফ অল এটা ঠিক করতে হবে, কারণ আপনি যত কাজ, আপনি যদি লোকাল কারোর জন্য কাজ না করেন, দেন আপনাকে অবশ্যই এতটুকু জানতে হবে। অ্যান্ড অবভিয়াসলি লোকাল যারা আসলে ফরেন রেমিটেন্স আনছে আপনি কোনো একটা কোম্পানিতে, তাদের ওখানে তো কমিউনিকেশনটা জানা, এতটুকু ম্যান্ডেটরি থাকা লাগবে। আমার রিডিং অ্যান্ড রাইটিং ক্যাপাবিলিটিস, তো আমার এতটুকু আছে, এইটুকু দিয়ে থ্রু পিচ, অর্থাৎ আমার সার্ভিসটা আমি পিচ করলাম, লাইক কভার লেটার হোক আর যেভাবে হোক, আমি ইমেল মার্কেটিংয়ের দিকে যেতে পারি, কন্টেন্ট রাইটিংয়ের দিকে যেতে পারি, ওই যে লিড জেনারেশনের দিকে যেতে পারি। এগুলো হচ্ছে সলিড, যেগুলা দিকে আমরা যেতে পারি যদি আমার ভার্বাল, অর এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কথা বলার মতো, কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। ধরে নিলাম যে আমি সেটা পারবো না, তো আমার এইগুলা আমি তারপরে যেতে পারবো থ্রু দিস নলেজ। এখন ধরেন নাই, আমি বলবো অবশ্যই শিখতে হবে, মানে ইংরেজির বিকল্প নাই এখনকার প্রেক্ষাপটে, আনলেস আমরা টিয়ার 1 ইকোনমি হই, সেক্ষেত্রে ভিন্ন কথা। বাট যেহেতু গ্লোবাল একটা অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, এটা আমি বলবো। তো সেটা লেখালেখি এবং অবভিয়াসলি এখনকার প্রেক্ষাপটে আপনাকে বলতেও শিখতে হবে, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু বি
লাইক এ ফরেনার। আমারও যে অ্যাকসেন্ট বিদেশির মতো বিষয়টা এমন না, হ্যাঁ, বাট আপনি কনভে করতে পারেন আপনার মেসেজ, এতটুকু আপনার শেখা লাগবে, জানা লাগবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমরা হয়তো মানে আমি বলবো আমাদের সাবকন্টিনেন্টাল মাইন্ডসেট কিছুটা জাজমেন্টাল, বাট বিদেশিদের কখনো জাজমেন্টাল মেন্টালিটি থাকে না। তারা আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা তারা সেটাই দেখে মূলত, আনলেস আপনি তার স্পোক পারপারসন ক্যামেরার সামনে, সেটা ভিন্ন কথা, সেটার জন্য আলাদা রোল থাকে। বাট এইসব ক্ষেত্রে আপনি আপনার মেসেজটা দিতে পারছেন, তারা আপনার অ্যাকসেন্টের দিকে যাবে না। ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট লার্ন অতটুকু ইংরেজি বলতে পারা আপনার জানা উচিত। তো এবং যদি ভালো ইংরেজি আপনি অ্যাকসেন্ট নিয়ে বলতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। তো যারা এমন তাদের একটু কমিউনিকেশন স্কিলটাও পাশাপাশি, যেমন আমাদের এখানে কোর স্কিল সেটটা আমরা শিখি, সফট স্কিল শেখা হয় না। তো এইটাকে আমি সফট স্কিলের, এটা কোরও বলা যেতে পারে, বাট এই সফট স্কিলটা আয়ত্ত করা উচিত। এখন অনেক যেমন ইনস্টিটিউট আছে স্পোকেন ইংলিশ এবং ইংরেজি শেখার জন্য, ওদের ক্যারিকুলামে যেতে পারে। বেশিরভাগ যদি একাডেমিক বেসড, তবে কমিউনিকেশন সেন্ট্রিক কেউ কিছু ট্রাই করলে সেদিকে যাওয়া যেতে পারে। হয়তো ফিউচারে আমি এমন কিছু নিয়ে ভাববো, যেহেতু কাজ করতে গিয়ে আমি দেখছি আমার টিমের সাথে আমার কমিউনিকেশনের সমস্যা হয়। যারা লোকাল, হয়তো দেখা যাচ্ছে তাদের মেসেজটা আমাকে পিচ করতে হয়, অথবা আমার যার কমিউনিকেশন টিমটা রাখছি তাদেরকে করতে হয়। তো এখানে একটা নলেজ গ্যাপ হয়ে যায়। তো আমি এই জায়গাটাতে ইম্প্যাক্ট ফেলা যায় কিনা ফিউচারে, এরকম আমার কিছু মাথায় প্ল্যান আছে। পারফেক্ট, হোপফুলি। আর আরেকটা জিনিস আমি হয়তো আপনার সাথে কিছু অ্যাড করি, যে একান্তই যদি কেউ ব্যর্থও হয়, কিন্তু লোকালিও কিন্তু এখন বেশ বড় সুযোগ আসছে। প্রচুর ই কমার্স শপ হচ্ছে, প্রচুর ডিজিটালাইজড কাজ হচ্ছে, আস্তে আস্তে এই মার্কেটটা লোকালিও গ্রো করছে। ইনফ্যাক্ট আপনি হয়তো ইউটিউব নিয়ে কাজ করেন, এখন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেও অনেক কিছু করা সম্ভব। এই জায়গাটা আপনি কি বলবেন? আমি জানি যে হয়তো আমার যতটুকু ধারণা যে হয়তো ফেসলেস ভিডিও বা ইউটিউব অটোমেশন নিয়ে আপনারা কাজ করছেন, এই জায়গাটা আপনার মনে হয় কতটুকু? আচ্ছা, কন্টেন্ট মানে ভিডিও কন্টেন্ট অর যে কোনো ধরনের কন্টেন্ট দুইটা হইতে পারে। একটা হচ্ছে ঘোস্ট, মানে লেখালেখির ক্ষেত্রে ঘোস্ট রাইটিং, অর্থাৎ হয়তো আমাকে দেখাচ্ছি না, ওরা আমি অন্য একজনের নামে করি ছদ্মনাম। তো সেটা এক ধরনের হতে পারে। আবার আমি চাচ্ছি শুরু থেকেই আমাকে মানুষ চিনবে, জানবে, আমার একটা পার্সোনাল হবে, ব্র্যান্ডিং হবে, ডেভেলপ হবে, অর্থাৎ আমার লেখার স্টাইলটা সে ধরে ফেলবে যে অমুক এই বই মানে অমুকের লেখা। সেটা হচ্ছে ব্র্যান্ডেবল একটা সার্টেন থিং। তো এরকম এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে যেমন হয়, অর্থাৎ লেখালেখির ক্ষেত্রে যেমন হয়, ভিডিও কন্টেন্টের ক্ষেত্রেও জিনিসটা এরকম। দুইটা সেগমেন্ট আমরা ভাগ করতে পারি। এই যে এখন আমাদের যেটা, আমি মিজান, তৌহিদ ভাই, আমাদের মানুষ দেখে, চিনে, আমাদের একটা অডিয়েন্স আছে। তো আমরা যখন ধরেন এটা পার্সোনালাইজড, আমরা যখন এখন এই শোটা আপনার, এবং তার মানে হচ্ছে এটা একটা ব্র্যান্ডেবল থিং। এটা হচ্ছে ফেস ক্যাম বেসড একটা অ্যাসেট একটা পার্টিকুলার পার্সনের। হ্যাঁ, এটা একটা পার্সন অথবা একটা ব্র্যান্ডেরকে সার্কুলেট করে এটা গ্রো করে। আরেক ধরনের কন্টেন্ট হয় যেটা হচ্ছে ফেসলেস বলা হয়। অ্যাকচুয়ালি যে সেটা ফেসলেস হতে হবে বিষয়টা এমন না, সেটা ফেস দেখা হইতে পারে। ফেসলেস মানে হচ্ছে একটা পার্টিকুলার পার্সনকে কেন্দ্র করে সেই জিনিসটা হবে না, একটা পার্টিকুলার জিনিসের উপর ফোকাস করে সেই জিনিসটা হবে। যেমন ধরেন, আমি আরো সহজ করে যদি বলি, একটা নিউজ টেলিভিশন চ্যানেল, ধরেন এনটিভি, আমি এটা আমার মাথায় আসছে, আমি টিভি দেখিও না, নট প্রমোটিং এনি চ্যানেল বাই দ্য ওয়ে, আগে ডিসক্লেমার দিয়ে দেই। অবশ্যই এনটিভি চাইলে আমাকে ইন্টারভিউ ডাকলে আমি যাবো, সমস্যা নাই। তো এনিওয়ে, তো ধরেন এনটিভি ইটস এ ব্র্যান্ড, হ্যাঁ, বাট এনটিভিতে ধরেন একজন যখন অ্যাঙ্কর আপনাকে আমাকে নিয়ে গেলো, আমাদের মানুষ চিনল, কিন্তু আমরা পার্টিকুলারলি এনটিভিকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি না। হ্যাঁ, তো ফেসলেস কন্টেন্ট হচ্ছে এমন একটা কন্টেন্ট যেটা একজন ব্যক্তি কেন্দ্রিক হয় না। সেটা হতে পারে এরকম ব্র্যান্ড, অনেকগুলা জিনিস নিয়ে সেটা তৈরি হতে পারে। এটা আমি সহজ একটা এক্সাম্পল দিলাম। তো ইউটিউবের ক্ষেত্রে অথবা এই যে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে, নট নেসেসারি এটা ইউটিউবের জন্য প্রযোজ্য, এটা ফেসবুক, টিকটক, ইনস্টা, ইউটিউব, যত ভিডিও প্ল্যাটফর্ম আছে একই কথা প্রযোজ্য। তো ফেসলেস কন্টেন্ট বোঝানো হয় ঠিক এমন কন্টেন্ট যেখানে ধরেন আমি একটা পার্টিকুলার প্রবলেম সলভ করব। সেটা হতে পারে ধরেন হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে আমি কথাবার্তা বলবো, তো সেখানে হয়তো ভিডিও ফুটেজ আসবে এবং আরও ইমেজ আসবে, জেনারেটিভ ইমেজ আর মিডিয়া আসবে, এখন যেহেতু এআই দিয়ে করা যাচ্ছে। আবার দেখা গেল আমি ধরেন পছন্দ করি ভিডিও কিভাবে তৈরি করবে মানুষ। এখন আমরা চাইলে ভিডিও গিয়ারের রিভিউ করতে পারি,
টেক রিভিউ। তো টেক গ্যাজেট রিভিউ চ্যানেল হতে পারে, চেহারা দেখাইতে হবে, কেউ চেহারা দেখাই করে, আবার কেউ চেহারা দেখানো ছাড়াও করে, তখন সে দেখাচ্ছে না, তখন এটা ফেসলেস হয়ে যাচ্ছে। আবার দেখা গেল আমি এই যে এতক্ষণ কথা বললাম ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং এ তো অনেক টুলস আছে, তাই না? যেমন মেলচিম্প, অ্যাওয়েবার, দেন আপনার গেট রেসপন্স, এরকম অনেক টুল আছে। আবার আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে, যেরকম প্লাগইন আছে, আমাদের মেইল স্টার আছে, দেন আমাদের ফ্লুয়েন্ট সিআরএম আছে, আমাদের ফ্লুয়েন্ট ভাইদের, জুয়েল ভাইদের, তো এরকম আরও অনেকের আছে আর কি। তো এখন এই পার্টিকুলার টুলটার কোন সেগমেন্ট কীভাবে কাজ করে, আপনি একজন যে ইমেল মার্কেটার তারই টার্গেট করে একটা বানাইলেন যে ইমেল মার্কেটিং টুলসগুলা কীভাবে কাজ করে, আপনি টিউটোরিয়াল বানাবেন। তো এইটার তো চেহারা দেখানো ইম্পর্টেন্ট, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করা হতে পারে। তো যখন এমন চ্যানেলগুলো হয়, এগুলোকে আমরা বলি ফেসলেস চ্যানেল, যেটা একটা পার্টিকুলার মানুষের প্রবলেম সলভ করে। তো এই চ্যানেলগুলোর মজার জিনিসটা হচ্ছে মানে এআই আসার পরে এটা একটা ব্লেসিং হয়ে গেছে। তো এই চ্যানেলগুলো করার জন্য ধরেন আমাদের ক্যামেরার সামনে থাকা লাগে না, তো অনেকে ক্যামেরা শাইনেস আছে, মানে অনেকে কমফোর্টেবল না, হ্যাঁ, হয়তো ক্যামেরার সামনে এসে ঘেমে যাবে। আবার অনেকের ধরেন ভয়েস হয়তো সুন্দর না, অথবা সুন্দর হলে তিনি কমফোর্টেবল না, নিজেকে আন্ডার এস্টিমেট করছেন, তো তিনি ভয়েস দিতে সাহস করেন না। আবার অনেকের দেখা যায়, যেমন এখনকার প্রেক্ষাপটে যেই পরিমাণ আপনার এফোর্ট দিতে হয় একটা ফেস বেসড ভিডিওতে, অনেক পরিমাণের ধরেন প্রিপারেশন থাকে, ফেসলেসে সেটা লাগে না। এডিটিংটাও মোস্ট অফ দ্য নিশের ক্ষেত্রে সহজ, হ্যাঁ। তো ওইটার মানে আপনার শুরু করার অর্থাৎ জাম্প স্টার্ট করাটা ইজিয়ার। এবং দেখা গেল যেমন আজকে যদি আজকে আমি গেস্ট, আমি যদি আজকে সামহাও না আসতাম, আজকে আপনার স্লটটা মিস হয়ে যেত। মানে ডিপেন্ডেন্ট মানুষের উপরে। ফেসলেসের ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা থাকে না। যেমন আমার চ্যানেলটা আমি কোনো কারণে গ্রো করতে পারছি না, আই হ্যাভ মানি, আমার চ্যানেল আমাকে মানি বানাই দিচ্ছে, এতদিন আমি কাজ করছি, এখন আমি আরেকজন হায়ার করে আমার চ্যানেলটা রান করবো, ওটার মতো চলবে। তো এইটা কোনো কিছু ওয়ার্ল্ডে প্যাসিভ না, কোনো কিছু ওয়ার্ল্ডে প্যাসিভ না, বাট ইন সাম এক্সটেন্ট আমি বলবো এটা প্যাসিভ, বিকজ আমি ইনভেস্ট করতে পারলে আমার চ্যানেলটা গ্রো করবে এবং কাজ করবে, এবং আমি আমার লাইফটা লিড করতে পারবো সুন্দর করে, যদি আমি ফিনান্সিয়াল ফ্রিডমটা পেয়ে যাই। হ্যাঁ, আমাকে এটার পরে আমি ডিপেন্ডেন্ট না। তো ফেসলেস হচ্ছে আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি ব্লেসিং। অ্যান্ড আগে হয়তো আমরা Tier 1 টার্গেট করতে পারতাম না, এই জন্য আমাদের লোকাল অনেক চ্যানেল গ্রো করছে, বিভিন্ন ডকুমেন্টারি অ্যান্ড ফ্যাক্ট চ্যানেল, দে আর ডুইং গুড। বাট সেম চ্যানেলগুলা আজকে থেকে 5-6 বছর আগে যদি ধরেন এআই পেতো, তাইলে আমাদের বাংলাদেশ থেকেই আপনার 6 ডিজিট পার মান্থ আর্নিংয়ের আমরা ইউটিউব চ্যানেল পেতাম, যারা আমি ডলারে বলছি, 6 ডিজিট তো বাংলা টাকায় অনেকে 8 ডিজিটের কাছাকাছিও ইনকাম করে বাংলাদেশে, মানে অনেক চ্যানেল আছে বাই দ্য ওয়ে। তো পসিবল ছিল। এখন তাইলে কি হলো, আমি যেটা বললাম যে এখন এআই আসাতে সহজ হয়ে গেছে কোন জায়গাটা, আমরা ভয়েস ন্যারেশনটা আমরা এআই দিয়ে করতে পারি, যেটা আগে আমরা পারতাম না। এবং আমাদেরকে তখন অনেক লিমিটেড ছিল নিশ। তো দেখবেন যে ইন্ডিয়ান, বাংলাদেশি এবং এই ধরনের অডিয়েন্সের অনেক টিউটোরিয়াল চ্যানেল আছে, প্রচুর, বিকজ টিউটোরিয়াল একটা পার্টিকুলার প্রবলেম সলভ করে। তো এইটা অ্যাকসেন্ট সেন্ট্রিক না আর কি, অর্থাৎ ডাজন্ট ম্যাটার, ইমোশন কানেক্ট করতে হচ্ছে না, আমি কিছু সেল করছি না, এটা আমি একটা প্রবলেম সলভ দেখাচ্ছি। তো এই জন্য এই অডিয়েন্সটা আগে শুধু এই ধরনের চ্যানেলগুলো মানাতো বেশি। এখন দেখবেন যে প্রচুর আমরা এই সাবকন্টিনেন্ট থেকে প্রচুর অন্যান্য, যেহেতু আমাদের কাছে এর হেল্পটা আছে, আমরা ভয়েস দিয়ে আমরা বিদেশিদের মতো চ্যানেল বানাচ্ছি, যেটা আগে সম্ভব ছিল না। তো এখন আপনার ফেসলেস কন্টেন্ট কোয়াইট ইজি বানানো, এবং এটা যেই হেল্পটা করে আপনার প্রত্যেকটা জিনিস আপনি অটোমেট করতে পারবেন। লাইক আপনি স্ক্রিপ্ট লেখার এর হেল্প নিতে পারেন, এবং আপনার ওই যে বললাম রিড অ্যান্ড রাইট ক্যাপাবিলিটিস, আপনি যদি বুঝেন কীভাবে কন্টেন্টটা স্ট্রাকচার হয়, বিদেশিরা কীভাবে পড়তে পছন্দ করে, দেন আপনি এআই হেল্প নিয়ে সেটা বানাতে পারছেন। আপনি ভয়েসটা এআই দিয়ে তৈরি করতে পারেন। ইভেন কিছু নিশ অর্থাৎ চ্যানেলের ক্যাটাগরিতে আপনি পুরো কন্টেন্টটাও এআই দিয়ে বানাতে পারবেন। অ্যান্ড ভিডিও এডিটিং খুব সহজ, মানে এটার মানে ক্যাভিয়াট না, মানে খুব কঠিন কিছু না আর কি, মানে শুরু করার জন্য সহজ। আর সৌন্দর্যের আসলে তো ডেফিনিশন নাই, পারফেকশন আরও অনেক করা যেতে পারে, অপশন হতে পারে। তো শুরু করার জন্য খুবই ইজিয়ার। এবং আমি যদি কম্পেয়ার করি, আপনার ডেভেলপমেন্ট ক্যারিয়ারে মিনিমাম 2-3 বছর যাওয়ার পরে সে বুঝে আসলে কোন দিকে তার সেটেল হওয়া উচিত বা ভালো হবে। এসইও
মার্কেটিং যদি কেউ মন থেকে ভালো করে পড়ে, সেও কিন্তু 1.5-2 বছর পরে গিয়ে বুঝতে পারবে আমি এটার উপর একটু ভালো করতে পারবো, ফোকাসটা কি হবে। কন্টেন্ট ক্রিয়েশনের কথা এক, কারণ আপনার ওই যে বললাম পারফেকশন আসতে সময় লাগবে, বাট আপনার রেভিনিউ জেনারেট করা, আপনি যদি কথা মতো অর্থাৎ প্রপার এসওপি ফলো করে কাজ করেন, আপনি উইদিন এ ইয়ার আপনি এটা থেকে ট্র্যাকশন পাবেন। আচ্ছা, মানে এটা সরি আপনি যেটা বললেন, সরি একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে উইদিন 3 years রাইট, একটা যদি টাইম ফ্রেম ধরেন, একজন যদি ডেডিকেটেডলি কাজ করে, তার ওখান থেকে 3 বছর পরে কি পরিমাণ ইনকাম করা সম্ভব? ইউটিউবের ক্ষেত্রে আরো আগে পসিবল, আর আমি সেটা বলছিলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর ইউটিউবের ক্ষেত্রে ধরেন কিছু কিছু বাই লাখ হয়ে যায়, কিন্তু যারা প্রসেস ড্রিভেন কোম্পানি তারা কিন্তু ফেল কম করে। কেন করে? তারা একটা প্রসেস ফলো করে, মানে কিভাবে করতে হবে, স্ট্রাকচার ফলো করে, অ্যান্ড তাদের কাজের একটা কনসিস্টেন্সি থাকে, মানে দে আর কনসিস্টেন্ট। হ্যাঁ, তো কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে কনসিস্টেন্সির খেলা আর কি। ধরেন এখনকার অ্যালগোরিদম এমন যে আপনি একদিন কাজ করেন, 20 দিন বসে থাকলেন হবে না। মানে আপনার যদি অভ্যাসটা এমন হয়, ধরে নেন যে এটা আমার হবি, তাইলে এটা ক্যারিয়ার হবে না। এটা সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আর ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, কারণ আপনি যদি কাজ না করেন 1 মাস পরে আপনি হারায় যাবেন, আনলেস ইউ হ্যাভ এ ভেরি লয়াল অডিয়েন্স অ্যান্ড ইউ আর সামওয়ান সেলিব্রিটি টাইপস কিছু, ইভেন তাদেরও মার্কেট পড়ে যায়। হ্যাঁ, তো আপনি কাজ কনসিস্টেন্টলি করতে হবে। এখন ধরেন আপনি সব কথাবার্তা শুনলেন, ফলো করলেন, মোস্ট অফ দ্য কেসেসে ফেসলেস চ্যানেলগুলা, অর্থাৎ ফেসলেস ইউটিউব হোক বা ফেসলেস অন্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য যারা কাজ করে, তারা 3 থেকে 6 মাসের মধ্যে একটা রেজাল্ট দেখা শুরু করে। মনিটাইজেশন তো আসলে সবসময় মনিটারি ভ্যালুটা না, অনেক সময় দেখা যায় আমার ভালো ট্রাফিক আসছে কিনা, আমার ভালো ভিউ হচ্ছে কিনা, তারা একটা রেজাল্ট দেখতে শুরু করে। উইদিন এ ইয়ার তারা একটা রেভিনিউতে চলে আসে। এবার আপনার ওই অ্যান্সারটা আমি দিব, এবং উইদিন 2-3 ইয়ার্স তারা ফিনান্সিয়াল ফ্রিডম তো পাবেই, এবং তাহলে তারা মাল্টিপল ইনকাম স্ট্রিম আনতে পারে। এখন আপনাকে এক্সাম্পল দেই, আমি আমার কোনো রেভিনিউ সেভাবে বলবো না আর কি। আমি তো আসলে শখে ট্রেনিং করাই মাঝে মাঝে, আমি বলি কোচিং, মানে আমি নিজেকে ইনস্ট্রাক্টর বলতে পছন্দ করি, আমি কোচ বলতে পছন্দ করি। অর্থাৎ কোচরা যেমন এই জায়গায় প্রবলেম হলে এইটা কারেকশন করো, ওটা করো, আমি এই জায়গাটাতে ইনপুট দিতে পছন্দ, আমার মাইন্ডসেট নিয়ে আমি কাজ করি মূলত। কারণ দেখেন সবকিছু কিন্তু অনলাইনে অ্যাভেলেবল। হ্যাঁ, এবং আপনার দরকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এসওপিটা দরকার, মাইন্ডসেটটা দরকার, মানে সাকসেসফুল হতে, এবং আপনাকে ডিসিপ্লিন রাখার জন্য কেউ একজন আপনার ছায়ার মতো থাকা দরকার। আমি যেটা মনে করি ক্যারিয়ারে ভালো কথা, হয়তো আমরা এই জায়গায় অনেক সময় স্ট্রাগল করছি দেখে আমাদের গ্রোথটা আরও স্লো হয়েছে, আরও ফাস্টার হতে পারতো। আচ্ছা, ধরেন যে সব কথা শুনছে, আমার একটা স্টুডেন্ট আছে, কয়েকজন আছে, তো একজনেরটা একটু সাকসেসফুলটা একটু বেশি যেটা যাচ্ছে, আমি সেটা একটু শেয়ার করি। সে 4-5টা চ্যানেলে ফেল করছে, দেন তার একটা চ্যানেল গ্রো করে। সেই চ্যানেলটা তাকে উইদিন 3 মান্থস এখন মান্থলি $1,500-2,000 ইনকাম দিচ্ছে, এবং সে যেই নিষ্ঠাতে কাজ করে, এরকম নিশ্চয় চাইলে 10টা চ্যানেল রেপ্লিকেট করতে পারবে যদি সে টিম করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাকে আমরা কিছুটা তুলনা করি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে। কেন করি? কারণ এটা প্রসেস ড্রিভেন, অ্যাসেম্বলি লাইনের মতো। আপনার ধরেন স্ক্রিপ্ট বানাই দিল একজন, ভয়েস ওভারটা রেডি করে দিল একজন, এআই দিয়ে করলো, বাট করে দিল একজন আপনার ভিডিওটা এডিট করে দিল, আরেকজন আপনার এসইওগুলো করে দিল, ইউটিউবেরও এসইও করা লাগে টুকটাক, আরেকজন থাম্বনেল ক্রিয়েট করে দিল। আপনার 5টা ধরেন লোক আপনি হায়ার করলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আপনার খুব ভালো এক্সপার্ট হলে আপনি 50-60 হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। ধরে নিলাম 50 হাজার টাকা, আপনি 5 জনে 2.5 লাখ টাকা খরচ করলেন। আপনি একটা চ্যানেল ধরেন, যে রেভিনিউটা আসছে এটা আপনি দিয়ে দিলেন, এখন আপনি আরও স্কেল করে আরও 5টা চ্যানেল করলেন। এবার আপনি 1000 আমি 1000টাই ধরেন, 5টা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেন। তো এখানে অপরচুনিটি স্কেল আপ করা ইজি, ম্যান পাওয়ার ইজিলি রিপ্লেসেবল এবং ইজিলি স্কেলেবল। এবং 3 বছর পরে আসলে ইট ডিপেন্ডস। আমার পরিচিত এমন লোক আছে যারা 3 বছরে 6 ডিজিট আয় করে বাংলাদেশে, অ্যান্ড আবার অনেকে আছে ধরেন 1 পয়সা আয় করে না। ইজিলি ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যাবে। এবং আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি যেমন ধরেন আপনি কোচিং করেন, পাশাপাশি কেউ যদি ধরেন ডিরেক্ট অনলাইন থেকেও শিখতে চায়,
হ্যাঁ পারবে। সেক্ষেত্রে আপনি কোন সাজেশন দিবেন যে এই চ্যানেল এই এআই টুলস এগুলো দিয়ে করা একটু গাইড? হ্যাঁ অবভিয়াসলি। তো ইউটিউব অথবা যে কোনো ক্লোজ প্ল্যাটফর্মে, এটা ইউটিউব না, যেমন ধরেন আপওয়ার্ক কিভাবে কাজ করে, এটা আপওয়ার্কের অ্যালগোরিদম বিডিং স্ট্র্যাটেজি ডিফারেন্ট, ফাইবার কিভাবে কাজ করে সেটা ডিফারেন্ট। আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব কিছু অ্যালগোরিদম থাকে বা নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে ভালো করার জন্য। তো এরকম ধরেন ইউটিউব হচ্ছে একটা এরকম ক্লোজ প্ল্যাটফর্ম, ফেসবুক একটা ক্লোজ প্ল্যাটফর্ম, টিকটক, ইনস্টাগ্রাম এরকম ক্লোজ প্ল্যাটফর্ম। আবার ইউটিউবে দুই ধরনের কন্টেন্ট এখন চলে, একটা হচ্ছে লং ফর্ম কন্টেন্ট, একটা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট। তো প্রথম যে স্কিলটা লাগবে, কেউ যদি নিজে নিজে শিখতে চায়, তার রিসার্চ করার ক্যাপাবিলিটিস থাকতে হবে। এই রিসার্চের মধ্যে কি যে কোন ক্যাটাগরির কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্টগুলো ভালো চলে, তারপরে একটা ভিডিও বানানোর পরে এই ভিডিওটার লাইফ সাইকেল কতদিন থাকতে পারে। অর্থাৎ আমি একটা ভিডিও বানালাম, কিছু কিছু ভিডিও হয় যে 1 সপ্তাহ পরে শেষ, এটা দেখবে না কেউ। আবার কিছু ভিডিও আছে এভারগ্রিন, এখন আমি এভারগ্রিন ভিডিও বানাবো, ওই এভারগ্রিন ভিডিওটা আমাকে কয় বছর সার্ভ করতে পারবে, আমার এই ক্যালকুলেশনটাও বোঝা জরুরি। তো এইগুলো হচ্ছে রিসার্চ পার্ট। এই জ্ঞানটাকে ফার্স্টে তাকে নিতে হবে। ফার্স্ট অফ অল আমরা উল্টা দিক থেকে যাই, আগে আমরা ভিডিও এডিটিং শিখে ফেলবো, তারপরে আগে আমরা ওটা পরে আসবে। আগে আমাকে আমি যেই প্ল্যাটফর্মে কাজ করতে চাই সেই প্ল্যাটফর্মকে পড়ালেখা করতে হবে। তারপরে যার ওই প্ল্যাটফর্ম সেন্ট্রিক ওয়ার্ড, টেকনিক্যাল ওয়ার্ডগুলো জানতে হবে। যে এটা দিয়ে সে কী মিন করে, এটা দিয়ে সে কী মিন করে। ওরা যেমন এসইও ইন্ডাস্ট্রির ভাষা একরকম, তারপরে আপনার ধরেন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির ভাষা একরকম, মানে এটা জার্গন ওয়ার্ড আর কমন ওয়ার্ডগুলো তার জানা লাগবে। তো ইউটিউবে যদি কেউ করতে চায়, তার ইউটিউবের কমন ওয়ার্ড জানতে হবে, যেমন এভিডি কারে বলে, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তারপরে কিওয়ার্ড কাকে বলে, টপিক কী জিনিস, ক্যাটাগরি কী জিনিস, নিশ কী জিনিস, কোন নিশ কতটুকু কঠিন সহজ, কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। তো রিসার্চটা ইম্পর্টেন্ট ফার্স্টে। দেন কেউ রিসার্চ করে ফেললো, সে পেয়ে গেল একটা ভালো কোনো কিছু নিয়ে কাজ করা। এরপরে তাকে গুরুত্ব দিতে হবে ভালো কন্টেন্টের স্ক্রিপ্টিংটা কীভাবে হয়। আচ্ছা, আমরা একটা কন্টেন্ট কেন দেখি, তাকে এই কোয়েশ্চেনটা করতে হবে। এই কন্টেন্টটা কেউ কেন এত মিনিট দেখবে, আমার একটা কন্টেন্ট 5 মিনিট কেন দেখবে, কতক্ষণ পরে মানুষ ইউজুয়ালি কন্টেন্ট দেখে না, সেই জায়গায় আমার কি করতে হবে, এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার তাকে খুঁজতে হবে। এগুলো নেটে অ্যাভেলেবেল আছে এখন, গাইডলাইনটা ইম্পর্টেন্ট। সে এইভাবে যদি এগুলো শিখে যায় ধাপে ধাপে দেখে দেখে, দেন আসলে কোচিং নেওয়ারও কোনো আমি প্রয়োজন দেখি না। আফটার দ্যাট আসবে যে এইগুলা আচ্ছা ফাইন, আমি জেনে গেলাম যে হুক একটা বিষয় আছে, যে পুরো হয়তো আপনি এখান থেকে পডকাস্ট থেকে শুরুতে কয়েকটা হুক ওয়ার্ড দিবেন। তো এই হুক মানে চুম্বক অংশ, মানুষের যেন এটা অ্যাটেনশনটা নেয়, দেখে। তো ওই অ্যাটেনশন ওয়ার্ডিং আর অ্যাটেনশনটা ধরে রাখতে হয় কীভাবে, তাকে এগুলো নিয়ে গবেষণা করতে হবে। দেন সেই কন্টেন্টটা প্রোডাকশনে যাবে। যে এটা করতে গেলে এখন ফেসলেস হলেও তো এটা ভিডিও হতে হবে, যে এখানে আমি কি দিব, স্টক ফুটেজ হবে না কোনো একটা ইমেজ হবে না কোনো একটা জেনারেটিভ এ হবে অথবা কোনো কোয়েশ্চেন হবে বা মিমস হবে, এটা তাকে গবেষণা করতে জানতে হবে। এই জন্য তাকে প্রচুর কন্টেন্ট দেখতে হবে। যখন কন্টেন্ট দেখার হ্যাবিটটা গ্রো হবে, আফটার দ্যাট সে এডিটিংয়ে যাবে, তখন সে খুব ভালো ভালো এডিট করতে পারবে এবং তখন বিভিন্ন টেকনিক, তার এই ভিডিওটা এইভাবে এইটা কীভাবে করছে তখন সে সার্চ করলেই পাবে। কারণ নট নেসেসারিলি এক্স্যাক্ট কিওয়ার্ড সবসময় জানতে হয় আমার। যখন আমি জানবো যে ওকে এইখানে একটা ব্লার ইফেক্ট আসছে, এটা একটা সাউন্ড আসছে, সাউন্ডটা কেমন সাউন্ড, হুশ সাউন্ড, এখন সে সার্চ করলো হাউ টু অ্যাড হুশ ইন ভিডিও, দেন সে পেয়ে গেল। বাট ফার্স্ট অফ অল তাকে বুঝতে হবে যে এখানে একটা সাউন্ড আসছে, সাউন্ড এফেক্ট আসছে, এটা হুশ সাউন্ড, এটা দিলে এইটা হয়, তারপর এইটা হচ্ছে এই ট্রানজিশন, এটা দিলে এইটা হয়। এগুলোর জন্য তাকে কন্টেন্ট কনজিউম করতে হবে। তো এখানে প্রথম কাজ রিসার্চ, যদি আমি ইন এ নাটশেল এবার এটাকে র্যাপ আপ করি, দেন হচ্ছে একটা কন্টেন্ট অ্যানাটমি জানতে হবে, কন্টেন্টটা ভাঙতে জানতে হবে, কোনটা কীভাবে কাজ করা অংশ। আফটার দ্যাট এটার আটকায় রাখার জন্য স্ক্রিপ্টিং অ্যান্ড হুক করা জানতে হবে। ফাইনালি ভালো ভিডিও এডিটিং করতে হবে। তো এইটা করতে যখন সেই ধাপটা ধাপে ধাপে আসবে, কখন কি লাগবে সে অটোমেটিক পেয়ে যাবে। Got it. Perfect. Yeah, thank you. I mean, I'm pretty sure it's very helpful for the beginner. এখন obviously গাইডেন্স চলে গেল। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি যতটুকু জানি যে আপনি হয়তো কনসালটেশনও করে থাকেন ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন কোম্পানি, যে যারা সাস প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা আসলে ডিজিটালি কতটুকু কী করতে পারে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। সো লোকাল যেসব কোম্পানি যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, তাদের প্রতি আপনার ইনস্ট্রাকশন বা আপনার জায়গা থেকে কি সাজেশনগুলো কী থাকবে? আচ্ছা, তো
আমাদের এখানে যেটা হয় এখনকার সিনারিটা একটু ডিফারেন্ট। তো আজকে থেকে 6-7 বছর আগে যারা শুরু করছেন তখন ইন্ডাস্ট্রিগুলো গ্রোয়িং ছিল এবং তাদের অনেকের আইডিয়া ইউনিক থাকাতে তারা বাই লাক বলেন আর বাই প্রোডাক্ট কোয়ালিটি তারা ভালো করেন এবং তাদের প্রোডাক্ট ভালো চলে। তো একটা সার্টেন টাইম পরে যখন তারা কম্পিটিশনে পড়া শুরু করেন অথবা তারা আরও প্রোডাক্ট লাইন নিয়ে আসা শুরু করেন তখন তারা দেখতে পান যে আমার ফ্ল্যাগশিপ প্রোডাক্টের মতো তো অন্য প্রোডাক্টগুলো চলছে না। তো ওগুলোকে আমার ভালো করে রান করার জন্য অথবা আমি সেটাকে যেহেতু আমার এখন ক্যাশ আছে আর আমার ক্যাপাবিলিটি আছে তো আমি এটাকে গ্রো করার জন্য যা করা দরকার তা করব। তো মোস্ট অফ দ্য কোম্পানির ডিজিটাল মার্কেটিং ইনিশিয়েটিভগুলো এভাবে শুরু হয় আমাদের দেশে। তো এরকম শুরু হলে যেহেতু আমি যেহেতু ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডেতে আমাদের ডেভেলপমেন্ট মাইন্ডসেটের মানুষজনের ক্ষেত্রে যেটা হয় কিছুটা ওই যে স্টুডেন্টের মতো আমি বলবো, মানে মোস্ট কেসে যেটা হয় আর কি, কেন অনেক স্টুডেন্ট সফল হচ্ছে না বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে, যে ভাই 3 মাস পরে আমি কত টাকা আয় করতে পারবো, মানে ম্যাক্সিমাম মানুষের এই কোয়েশ্চেনটা থাকে কিন্তু, হ্যাঁ, বা আমি 6 মাস পরে ভাই কোর্স শেষে কত টাকা ইনকাম করতে পারবো। আমি কিন্তু রেঞ্জ বলি নাই, মানে আমি চাইলে কিন্তু এক্সাক্ট বলেও দিতে পারতাম যে এইটুকু ভালো কাজ করলে এতটুকু হবেই হবে, এটা আমি বলিনি। তো একই কথা প্রযোজ্য। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে মোস্ট অফ দ্য কোম্পানিগুলা বলে ভাই 6 মাস আমি মার্কেটিং ক্যাম্পেইন করবো, সব করবো, 6 মাস পর আমার আউটপুটটা কি আসবে বা 6 মাস পর আমি কতটুকু ইনকাম করতে পারবো, সেল করতে পারবো, সেটা অনেকগুলো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল আমি বলবো আমাদের যারাই প্রোডাক্ট বানায়, ধরেন তার যদি আগে থেকে মার্কেটিং নলেজ না থাকে তারা সার্ফেস লেভেল মার্কেটিং নলেজটা নিতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় প্রপার মার্কেটিং করার পরও তকদির বলে একটা কথা আছে, ওটার কারণে অনেক সময় আমাদের প্রোডাক্টটা চলে না। আবার অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, মানে একজন আপনাকে লোক নিয়ে এসে দিল, প্রোডাক্টটা যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো না হয় তাহলে তো এটা আসলে সেল হবে না। ওর কাজ তো লোকটা নিয়ে আসা, সেল করতে হবে সেলস টিম অ্যান্ড টেকনিক্যাল টিমকেই, যেহেতু আমরা টেকনিক্যাল প্রোডাক্ট নিয়ে এখানে কথা বলছি। তো এটা প্রথমে নিজেদের একটু এডুকেট হতে হবে, অর্থাৎ লিটারেসি আনতে হবে, এটা আমি বলবো ফাউন্ডার্সদের। লাকিলি আমি ওয়ার্ডপ্রেস কমিউনিটির সাথে আমি মোটামুটি গ্লোবালি কোয়াইট রিকগনাইজড, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে চিনেন ওয়ার্ডপ্রেস কমিউনিটি ওয়ার্কের সুবাদে। তো আমার এক্সপার্টিস হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিংয়ে, মানে আমার নিজের জন্য বলতে পারেন এটা আমার শেখা লাগছে, যেহেতু আমার আসলে লাক ফেভার করে নাই, মানে বাই লাক যাদের প্রোডাক্ট ভালো করছে আমার সেটা ফেভার করে নাই। তো আমার প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আমার স্কিলগুলো নিজের জানা লাগছে, যেহেতু আমার যেহেতু সেই পরিমাণে ক্যাশ নাই। মানে আমি এটা বলছি অনেক আগের কথা, এখন আমি থ্রু মাই ভিডিও কন্টেন্ট বিজনেস ভালো আয় করছি আলহামদুলিল্লাহ। প্রোডাক্ট বিজনেস থেকে হয়তো সেইটার তুলনায় 10 টাইমের 1 টাইম হচ্ছে আর কি, সেটার থেকেও হচ্ছে, দ্যাট ইজ অলসো গুড, বাট ওটা আবার আপনার ওভারহেড কস্ট বেশি আর কি, সাপোর্ট টিম লাগে, এই লাগে সেই লাগে। তো যাই হোক, তো যেখানে ছিলাম, তো আমার যেহেতু আমার ক্যাশ বার্ন করার ক্যাপাবিলিটিস নাই, মানে ইনভেস্ট করা, আমি বার্ন বলবো না, ইনভেস্ট করা ইনিশিয়ালি ছিল না, যার জন্য আমাকে জিনিসগুলো শেখা লাগে। এবং আমি যেহেতু ব্লগিং করি আগে থেকে আমার নলেজটা ছিল, তো আমার এই কথাগুলো আমি, আর আমাদের ক্ষেত্রে কমিউনিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে পার্টিকুলারলি যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি দেখবেন শপিফাইয়ের ডেভেলপারদের নেটওয়ার্ক আছে, দেন সেলারদের নেটওয়ার্ক আছে, তারা মিট আপ করে, কনফারেন্স করে। তারপরে দেখেন ওয়ার্ডপ্রেসের আছে, ওয়ার্ড ক্যাম্প হয়, ওয়ার্ডপ্রেসে আমরা মিট আপ করি, আমি স্ট্রং চ্যাপ্টারের লিড মিট আপ অর্গানাইজার। তো এরকম প্রত্যেকটার প্ল্যাটফর্মেরই কমিউনিটি ইনিশিয়েটিভটা থাকে। তো এখনকার প্রোডাক্ট মার্কেটিংয়ে কমিউনিটি ইনিশিয়েটিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা থাকা লাগবে। দেন যেহেতু আমি ডিজিটাল প্রোডাক্ট বানাই, আমি এদের পেইন পয়েন্টগুলো জানতাম, তো আমি এই পেইন পয়েন্টগুলো শেয়ার করাতে আমাদের ওয়ার্ডপ্রেস ইয়ের মধ্যে আপনার উইডিএফসের সাথে আমার কাজ করা হয়েছে, দেন আমি স্মার্ট ডাটা সফটের সাথে কাজ করছি, বিডি থিমসের সাথে কাজ করা হয়েছে, স্টাইল মিক্স থিম, এরা সবাই যারা এনভাটোতে কাজ করে তারা পাওয়ার এডিট অথার, আর উইডিএফস তো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ ভেরি গুড, এবং ফাউন্ডার্স আর ভেরি গুড টু বি অনেস্ট, এবং টিমও খুব ভালো। তো এদের সাথে আমার যেমন উইডিএফসের সাথে কমিউনিটি ইনিশিয়েটিভটা শুরু থেকে কিভাবে এটা রান করবে, এই জিনিসটা ইনিশিয়ালি আমার এটা ওভারঅল স্ট্রাকচারটা ডেভেলপ করা, তো আমি এই জায়গাতে ইনপুটটা দেই। তারপরে স্টাইল মিক্স থিমের ওরা এসইও করতো এবং ওই যে মিডিয়া বাইং করতো, তো ওদের ডিজিটাল কোথায় কোন টিমের কীভাবে সাজানো উচিত আমি ওখানেও 2 মাস সাপোর্ট দিই অ্যাজ এ কনসালটেন্ট। বিডি থিমসের সাথে আমি প্রায় 1.5 বছরের মতো কাজ করছি, ওনাদের মার্কেটিং টিমের স্ট্রাকচার কী হবে ইনিশিয়ালি আমি শুরু করছিলাম, দেন টিম গ্রো করার বিষয়টাতে হেল্প করছি। এরকম প্রত্যেকটা কোম্পানিতে এই জায়গাটাতে আমি কাজ করি।
তো যারা প্রোডাক্ট বানায় আমি বলবো তাদের অবশ্যই মার্কেটিংয়ের ইনহাউস টিম করা উচিত। ফার্স্ট অফ অল আমাদের এখানকার প্রেক্ষাপটে ইনহাউস হলে মানে মেসেজটা যাওয়া ইজিয়ার, মানে আমাদের কালচারের উপর বেস করে। এবং যখন যদি ইনহাউস না হয় তাহলে খুব ট্র্যাক রেকর্ড ভালো আছে এমন কোনো একটা এজেন্সির সাথে লোকালি কাজ করা উচিত, বাট থাকা উচিত। একটা প্রোডাক্ট যতটুকু তাদের আপনার গ্রো করার কথা, যদি একটা মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থাকে, বিজনেস ডেভেলপমেন্ট, দে উইল গ্রো মাচ অ্যান্ড ফার বেটার দ্যান দ্যাট। গট ইট, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনি একটা কিছু মেনশন করছেন কমিউনিটি নিয়ে, যে আমাদের আসলে কমিউনিটি এঙ্গেজমেন্টগুলো হয়, এবং ইনফ্যাক্ট আমিও জানি যে আপনি বেশ কিছু কমিউনিটির সাথে ইনভলভ। সো আপনার জায়গা থেকে যদি ফ্রিল্যান্সার বলি বা যদি এন্টারপ্রেনার যারা আছে, তাদের আসলে এই কমিউনিটি এঙ্গেজমেন্টটা কতটুকু হওয়া উচিত বা আপনার জায়গা থেকে কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কোম্পানি ব্র্যান্ডিংয়ের সাথে সাথে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা কোম্পানিকে শুধু যে কোম্পানির নামে চিনে বিষয়টা এমন না, আপনি তার ফাউন্ডার্সের নামেও চিনে কিন্তু। হ্যাঁ, মানে আমরা যদি বড়োর দিকে চিন্তা করি, ইলন মাস্ক যতটুকু পপুলার, তার কোম্পানিগুলো কিন্তু ওই পরিমাণ পপুলার না। কারণ ইলন মাস্ক কেন পপুলার? বিকজ সে খুব ভোকাল ইন দ্য কমিউনিটি, পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক হাই, এবং তার কমিউনিটি অ্যাক্টিভিটিস এবং তার নেটওয়ার্কের কারণে, নট নেসেসারিলি সে যে শুধু সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ এমন না, কিন্তু সে কিন্তু লোকালি অনেক অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ টু বি অনেস্ট। তো ঠিক একইভাবে আমাদের যারা ধরেন ফাউন্ডার্স, তাদের তো অবশ্যই যাওয়া উচিত এবং তারা জানো কম আর বেশি। অ্যান্ড যারা পারেন না বা যারা শাই অর থ্রু ওয়ার্কলোড যাওয়া হচ্ছে না, যেমন অনেক আমাদের ফাউন্ডার আছেন যারাই সিটিও, মানে তারাই ডেভেলপমেন্ট ইয়েটা দেখেন মেইন। তো এরকম ট্রাস্টেড, আমি একটা কথা লাগাচ্ছি, ট্রাস্টেড তাদের একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি করা উচিত যে তাদের এই কাজগুলো করে দিবে। কমিউনিটি এঙ্গেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ওই যে এটা হচ্ছে এমন আর কি, আমরা একটা অ্যাড যখন 5 বার দেখি তখন সেটার কথা মাথায় গেঁথে যায়। তো যখন কেউ একজন কমিউনিটিতে এরকম ইনভলভমেন্টটা দেখান, তখন তার ব্র্যান্ডিং এবং আদার থিংসও আসে। এটা গেলো বিজনেস ওনারদের কথা বললাম। এবার আসেন যারা নতুন আছে বা যারা সোলোপ্রিনর অর যারা ধরেন এক্সপার্ট হয়ে গেছেন, তারা কিভাবে বেনিফিটেড হবে? দেখেন, নতুন নতুন একটা ট্রেন্ড বা নতুন কি হচ্ছে আমরা কিন্তু একটা কোনো কমিউনিটি ইভেন্টে গেলে জানতে পারি। কিভাবে জানতে পারি? সবসময় যে আমরা সেশন থেকে জানি বিষয়টা এমন না। দেখা যাচ্ছে আমি কমিউনিটি একটা প্রোগ্রামে গিয়ে এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই, উনি আর আমি একই ইন্ডাস্ট্রি থেকে কাজ করি, ওর আমরা সিমিলার প্যাটার্নের কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে কাজ করি, আমাদের কথা হচ্ছে। তো ওখান থেকে আমি কিন্তু 2-1টা ইনসাইট পিক করতে পারি, যেটা আমি আমার বিজনেস হোক বা ক্যারিয়ারে আমি এটা ইউজ করতে পারবো। আবার যেমন কালকে আমি একটা ইভেন্টে গেছি এসইও রিলেটেড, এখানে আমি 2-1টা টেকনিক শিখে আসছি। ম্যাক্সিমাম জিনিস আমার জানা, বাট একজন শেয়ার করলেন তিনি এই পদ্ধতিতে কাজটা করে সফল হয়েছেন। ওইটা আমি একসময় হয়তো চিন্তা করছি এটা আমি করবো, বাট করা হয় নাই। অর আই ওয়াজ নট কনফিডেন্ট, মানে আমি কনফিডেন্ট ছিলাম না যে এটা হবে, মানে এটা দিয়ে হবে। বাট উনি করছেন, এখন এটার রেজাল্ট আসে, এখন আমি কিন্তু এটা ট্রাই করবো। প্রুফ এক্স্যাক্টলি। এবং উনি এবং সেটা বিশ্বাস করার মতো একটা সোর্স থেকে আসছে, যখন আমি তখন এটা এখন ট্রাই করবো। তো এরকম অনেক জিনিস আমরা মানে আমাদের কনসেপ্টকে আমরা করতে পারি, অর্থাৎ ইভ্যালুয়েট করতে পারি কোথাও গেলে। এরকম অনেক কিছু আমরা শিখতে পারি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আমি একটা জিনিস জানি, আমার ডেলিভার করার স্টাইল একরকম, আরেকজনের ডেলিভার করার স্টাইল আরেক রকম। তো আমরা এখান থেকেও কিন্তু কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করতে পারি। অ্যান্ড যারা একেবারে নতুন, তখন এই যে কিছুক্ষণ আগে বললাম মানে শুরুর দিকে, যে আমাকে আমার ওই সময়কার বড় ভাইরা হেল্প করতেন। কেন করতেন? বিকজ আমি তাদের সাথে কমিউনিকেট করতাম থ্রু ইয়াহু, যে ইয়াহু মেসেঞ্জার গ্রুপ ছিল তখন, তারপরে পাল টক, এরকম অনেকগুলো ছিল। এখন হয়তো অনেক এগুলোর নামও শুনে নাই যারা ইয়াং। তো এইগুলাতে আমি, তারপরে গুগলের জিটক ছিল, হ্যাঁ, ওগুলাতে আমরা করতাম। তো ওনাদেরকে আমি যখন পিচ করতাম, ওনারা দেখতো না এই ছেলেটার মধ্যে পোটেনশিয়াল আছে অ্যান্ড সে কোয়েশ্চেন করতে পারে। এবং এইভাবে আমি জব পাইছি উইদাউট ইন্টারভিউ। হ্যাঁ, মানে আমি ফ্রেশার, মানে
এই নেটওয়ার্কটা বিল্ড করা। হ্যাঁ, নেটওয়ার্কটা বিল্ড করার কারণে কিন্তু আমি জব পেয়ে যাই, কারণ ওরা জানে এই ছেলেকে আমি একটু গাইড করলে আমার প্রোডাক্টটা সে বানিয়ে দিতে পারবে, সম্ভব। তো যারা নতুন তারা যখন আসবে তারা শুধু, এটাও খারাপ বলবো না, অনেক সময় আয়শা ভাই আপনাকে অনেকদিন ধরে ফলো করি বা এই করি, এই কোয়েশ্চেনের পাশাপাশি ভাই আপনার এই জিনিসটা আমার ভালো লাগছে, এই জিনিসটা নিয়ে আপনি কথা বলছেন, এটা আমি এটা করার ট্রাই করছি, তখন কিন্তু এই ছেলের কথা আমার মাথায় থাকবে, রাদার দেন ভাই আপনাকে আমি অনেকদিন ধরে ফলো করি বা রেগুলার থিং। হ্যাঁ, এটা হয়তো আমিও ধরেন অনেক কিরকম ফলো করি, বাট আমি যখন কারো কাছে যাই সেক্ষেত্রে আমি তার সাথে তার কোনো একটা পার্টিকুলার ইভেন্ট নিয়ে কথা বলি যে ভাই এই জিনিসটা আপনার এই জায়গাটা আমার এইভাবে ইম্প্যাক্ট ফেলছে, অ্যান্ড এখান থেকে আমি হয়তো এই ভ্যালুটা নিতে পারছি, তখন সেই লোকটা প্রিভিলেজড ফিল করে। আমরা যত ধরেন যে যেখানেই থাক না কেন, এভরিওয়ান লাইক টু বি রিকগনাইজড অর মানে অ্যাপ্রিসিয়েশন পেতে চায়, তো সে তখন মনে রাখে পার্টিকুলার বান্দাটাকে। অ্যান্ড দেন যেটা হয় যে দেখা যায় তার হাতে যদি রেফার করার সুযোগ থাকে, ওর তারও যদি এরকম সুযোগ থাকে, অপরচুনিটিগুলো আসে। এবং শুধু যে অপরচুনিটি ধরেন কাজ পাওয়ার ক্ষেত্রে তা না, শেখার জন্য অপরচুনিটিগুলো আসে। এখন কেউ একজন আমাকে ধরেন জাস্ট সালাম দিল, অথবা ভাই আপনাকে অনেক দিন ধরে ইয়ে করি, আমি খুশি হব। বাট যখন সে বলবে যে ভাই আপনার এই জায়গাটা থেকে আমার লাইফে এই চেঞ্জটা আসছে, আর আমি এইখান থেকে এই জিনিসটা শিখতে পারছি, আমার এটা কমপ্লিমেন্ট, এবং আমি তাকে মনেও রাখবে he got something or she got something, যাকে আমি আমার নলেজটা শেয়ার করতে পারি, which is going to separate from the crowd. Exactly, এবং আমার নলেজটা একটা রাইট জায়গায় সোর্সিং হচ্ছে। তো এই পদ্ধতিতে যদি যায় ছেলেপেলেরা ভালো করবে, এবং এইটার জন্য আসলে কমিউনিটিতে যাওয়া ছাড়া বিকল্প নাই। আমরা শিখতে পারবো, আমরা এই যে নেটওয়ার্ক বিল্ড করতে পারবো, অ্যান্ড আমরা একটা সার্টেন টাইম পরে বার্ন আউট হয়ে যাই না, আমরা ফ্রেশ মাইন্ড নিয়ে আসতে পারবো, যেহেতু আমাদের এটা লাইক মাইন্ডেড পিপলের সাথে আমাদের আসলে হ্যাং আউট হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট এর বাইরেও আমি নিজেও যেটা দেখি, আসলে লাইক মাইন্ডেড হলে যেটা হয় যে অনেকে যেটা বললেন যে অনেকে একটা জিনিস নিয়ে কাজ করছে, সে সেটাতে সফল, আমি হয়তো সেটা চিন্তা করে রাখছি বাট কখনো করা হয়নি, আই গট আ প্রুফ যে না ইট ওয়ার্কস। পাশাপাশি দেখা যায় যে আমি আরেকজন একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সে হয়তো আমার থেকে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে, তার সাথে কথা বলে হয়তো একটা আইডিয়া পাওয়া যায় যে ঠিক আছে আমার ওই লেভেলে যাওয়া সম্ভব। সো দ্যাটস এ ভেরি গুড। এক্স্যাক্টলি, যেমন ধরেন আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল শেয়ার করি যে আমার ভিডিও কন্টেন্টে বিজনেসে আসার ইয়েটাও কিন্তু এমন যে আমারই একটা ফ্রেন্ডকে আমি আপনার অন্য একটা কিছু শেখাই। হ্যাঁ, বাট সে তার দুলাভাইয়ের থেকে একটা জিনিস শিখে। হ্যাঁ, মানে আমার দিদির কাছ থেকে সে একটা জিনিস শিখে, তারা ফেসলেস কন্টেন্ট বানাতো আর কি। হ্যাঁ, তো আমার ওই ফ্রেন্ডটা তার চ্যানেলের ইনকাম যখন আমার সাথে শেয়ার করে, হ্যাঁ, এবং আমার কিছু ইনপুট এবং ওই ভাইয়ার কিছু ইনপুট, অর্থাৎ দুলাভাই, যিনি আমরা দুলাভাই বলি আর কি, যেহেতু দিদির হাজব্যান্ড, তো ওই ইনপুট, ও হিন্দু, তো ইনপুটগুলো মিলায় ও যেই জিনিসটা করলো, দেন আমি বুঝতে পারি যে আসলে ইট ওয়ার্কস। অ্যান্ড আমি যদি 2011-12 সাল থেকে ভিডিও বানাই শখ করে করে, আমার চ্যানেল আছে, বাট তখন আমি বুঝতে পারি এখানে ভালো টাকা পয়সা আছে। ও আমার কাছে কেন আসছে? বন্ধু, আমার ব্যাংকে টাকা কম, মানে কিভাবে আমি 2 টাকা বেশি পেতে পারি, মানে আমার এই ব্যাংকে 10% এক্সট্রা কাটে। তো আমি বললাম তোর কয় টাকা আসতেছে, বলে আমার এই একটা ফর্ম পূরণ করতে বলছো, কিন্তু এটা সি ফর্ম, মানে ও অত ভালো করে বুঝে নাই। আমি বলি তোর সি ফর্ম তোর কত টাকা আসছে? তো দেন ও যখন আমি কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, দেন আমার মাথায় আসে এই যে দেখেন ওর, আমি এটা ইন্সপায়ার, এটাও আমার একটা কমিউনিটি, আমার বন্ধুদের আড্ডায় আমি গেছি, অ্যান্ড যেহেতু আমরা সবাই এখন স্টাবলিশড, তো ওখানে আমার এই ইনপুটটা আসছে। তো ঠিক একইভাবে আমার এরকম, যেমন আমি যখন উইডিএফসে জয়েন করা কমিউনিটি থেকে, আমি ওয়ার্ড ক্যাম্প পোখারা নেপালে যাই, ওখানে নিজাম ভাইয়ের সাথে কথা হয়, দেন উনি বুঝেন, এবং ওখানকার অনেক দেশ থেকে বিদেশিরা আসেন, এবং আমার বিদেশিদের সাথে কথা বলার স্টাইল অ্যান্ড আদার থিংস, এবং ওরা আমাকে যে ইজিলি অ্যাকসেপ্ট করে জিনিসগুলো দেখে উনি আমাকে অ্যাপ্রোচ করেন। এই যে দেখেন এই জিনিসটা আমার মাথায় আসছে, আই কুড গিভ দিস অ্যাজ এ সার্ভিস, মানে কমিউনিটি গ্রো করা, ডিজিটাল মার্কেটিং গ্রো করা, ওখান থেকে কিন্তু আমি সার্ভিস দেওয়া শুরু করি। তো কমিউনিটি না গেলে এই জিনিসটা আমার আসতো না। তো এই আমার 2টা বড় বড় বিজনেস ইম্প্যাক্ট কিন্তু কমিউনিটি
engagement থেকে আসছে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় মানে বেনিফিট, একটা বেনিফিটস। দ্যাটস পারফেক্ট। সো থ্যাংক ইউ মিজান ভাই, অনেক কথা বললাম আজকে আসলে, মানে জাস্ট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কমিউনিটি, লাইক ইটস আ ওয়াইড কনভারসেশন। আমার মনে হয় সবাই খুব বেনিফিটেড হবে, স্টার্টিং ফ্রম যারা একদম নতুন, একদম ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করছেন, ফ্রিল্যান্স ক্যারিয়ার হোক, সোলো ক্যারিয়ার হোক, যেটা মানে লোকালি কাজ করা হোক, যে কোনো কিছু করা সম্ভব আসলে। ইটস রিয়েলি অ্যান্ড এ গ্রেট অপরচুনিটি, মানে অভাব নাই আসলে কাজ করার এরিয়া। সো আমার মনে হয় যদি ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, ইনফ্যাক্ট যেই গাইডেন্সগুলো উনি দিলেন এগুলো যদি ফলো করতে থাকেন, কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ান এবং নিজের স্কিল বাড়ান, আসলেই ক্যারিয়ার করা সম্ভব। আমাদের ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি, লোকাল মার্কেট ইটস এ হিউজ। সো আমার মনে হয় যদি আপনি সঠিক গাইডলাইন ফলো করে নিজের লাইক লার্নিং ক্যাপাবিলিটি বাড়াতে নিজের নলেজ বেসকে বাড়ানো, তো আমার মনে হয় যে অনেক কিছুই সম্ভব। সো গুড লাক উইথ দ্যাট মিজান ভাই। আমাদের সঙ্গে আজকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি লাস্ট কোনো কথা থাকে আমাদের অডিয়েন্সের জন্য, উড লাভ টু হিয়ার দ্যাট। ওকে, তো যারা ইতিমধ্যে মোটামুটি প্রতিষ্ঠিত ভালো আর্ন করেন তাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে মানে মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমি অনেকের দেখি যে মানি ম্যানেজমেন্ট স্কিলটা পুয়ার, প্রয়োজনে আমাদের এটার উপরে ফর্মাল এডুকেশন নেওয়া উচিত, যেমন IBM এবং আদার থিংস এরকম বোধহয় অনেক ট্রেনিং থাকে। ইনফ্যাক্ট আমিও নেওয়ার ইচ্ছা আছে, তো এটার দিকে যাওয়া উচিত। যারা আমরা একটু প্রতিষ্ঠিত, মানি ম্যানেজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট, ট্রাই করব। আর যারা নতুন আছেন তারা কখনোই 2 মাস 3 মাস 4 মাস এরকম কোনো কিছুর লোভে পড়ে কোনো ক্যারিয়ারটা সিলেক্ট করবেন না। 2-3 মাস সময় দিয়ে সবগুলি নিয়ে একটু ধারণা নেবেন, এবং নেবার পরে আপনাকে যেদিকে টানে সেটার শেষ দেখে ছাড়তে হবে অ্যাটলিস্ট। মানে লার্নিং এর পিছনে 1 থেকে 2 বছর সময় দিবেন। হ্যাঁ, তারপরে ধরেন কাউকে যদি আপনি মেন্টর হিসেবে সিলেক্ট করেন, মানে একসাথে 4-5টা গুরু মানার দরকার নাই। মানে আগে একজনের শেষটা দেখবেন, দেন আপনি আস্তে আস্তে এক্সপ্লোর করবেন যদি সেই স্কিলটা নিয়ে কাজে না লাগে, এবং যা শিখবেন সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, আমাদের আপনি ধরেন একটা জিনিস শিখছেন, সেটা আপনি শিখে ফেলে রাখলে কোনো লাভ হবে না, বাট ওটা একটা জিনিস শেখার রাস্তায় আপনি 10টা জিনিস জানলেন, কিন্তু তার মধ্যে একটা জিনিস আপনি এক্সপার্ট যদি হতে পারেন, সেটাই আপনার ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। তো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে। চাইলে আপনার পরে 2-3 পুরুষের জন্য আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়ে যেতে পারবেন, বাট লেগে থাকতে হবে। 2-3 মাসে কিছু হবে না, 2-3 বছর সময় দেন। আরেকটা কথা আমি বলি নাই, সেটা হচ্ছে 16-20 বছর পড়ার পরে ভাই আমরা চাকরি পাই না। তো আপনারা যদি 1-2 বছর সময় না দিয়েই একসাথে ধরেন $1000 ইনকাম করার স্বপ্ন দেখেন, তাহলে তো হবে না। গ্রো আপ প্লিজ, আর সময় দেন। এইটা হচ্ছে সবচেয়ে মজার একটা ক্যারিয়ার। আমরা দেশের ইকোনমিতে, দেশের জিডিপিতে বিশাল ইম্প্যাক্ট ফেলার মতো আমাদের সুযোগ এবং অপরচুনিটি আছে, আমরা সেটা কেন নিব না? আমরা হেল্প করার জন্য সিনিয়ররা আছি। ওই যে বললাম, আপনি ফরমেশন করে ফ্রেমওয়ার্ক করে আসেন, আমাদের কাছে জিজ্ঞেস করেন। তৌহিদ ভাই ইজ ভেরি গুড কমিউনিকেটর অ্যান্ড অর্গানাইজার। আমি আমারটা বললাম, এরকম অনেক ভাইয়ারা আছেন যারা আপনি যদি এরকম ফরম্যাট করে সুন্দর করে অ্যাপ্রোচ করে আসেন, এভরিওয়ান উইল হেল্প, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস উইদাউট মানি। বাট যদি সেটা ফরম্যাট অনুসারে না হয়, আসলে আমরাও ব্যস্ত, সেটা হবে না। তো আপনারা চেষ্টা করেন, ইউ উইল বি সাকসেসফুল, এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ মিজান ভাই, অনেক ইন্সপায়ারিং। আমার মনে হয় যে সবাই অনেক বেশি উপকৃত হবে। সো অ্যাজ ইউ সেড, লাইক ট্রাই, লেগে থাকেন, ইনশাল্লাহ নিজের স্কিল ডেভেলপ করেন, অবশ্যই সাকসেসফুল হবেন। সো ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ইটস আ লং ডিসকাশন। আমি জানি আপনারা অনেক বেনিফিটেড হয়েছেন, মিজান ভাই অনেক বেশি ইনফরমেশন শেয়ার করেছেন। সো ধন্যবাদ এগেন, আসসালামু আলাইকুম।